নির্বাচনে ছাত্রদের যে দল আসতেছে, যদি আসে তাহলে তারা কেমন করবে বলে আপনি মনে করেন? আওয়ামী লীগ ইজ এ লস্ট কেস, লস্ট কজ। জনগণের ভেতরে এক্সপেকটেশন আসছে যে পলিটিক্সে তারা আর এখন আমার ভাই তোমার ভাই টাইপের লোকজন চাচ্ছে না। আগে আমাদেরকে শেখানো হয়েছিল পৃথিবীতে একটি দেশ আছে, শুধুমাত্র ওই একটি দেশে পেঁয়াজ উৎপন্ন হয়, ওখান থেকে আমাদের পেঁয়াজ কিনে খেতে হয়। আজকে যদি আপনি ধরেন যে 5ই আগস্ট ছিল আরেকটা মুক্তিযুদ্ধ, তাহলে এখন যদি আপনি নতুন করে মুক্তিযুদ্ধের তালিকা করতে নেন, তাহলে আপনি অনেক রাজাকার দেখবেন যে নতুন করে নাম করেছে। বাইরের দেশে হয় কি যে ন্যাশনাল স্ট্র্যাটেজি থাকে, যেটা যেই গভর্নমেন্টে আসুক এই স্ট্র্যাটেজি থেকে হাত দেয় না। আমরা কোনো বড় লোকের বাসার পাশের বস্তি বারবার চোর শেষর এমপি বানাবেন কেন? ফার্স্ট একটা মেয়েকে দিয়ে আপনার একটা ভিডিও করার পরে সেই ভিডিও দিয়ে আপনাকে ব্ল্যাকমেইলিং শুরু করবে। আপনি এখন না চেয়ে এটা করতেছেন, বেসিক মিলিটারি ট্রেনিং দেওয়া লাগবে। তার সংস্কার নিয়ে রোড ম্যাপ কি আপনার কাছে ক্লিয়ার মনে হয়? ওয়েলকাম টু মামুন পডকাস্ট। আজকের পডকাস্টের বিষয় হচ্ছে বিপ্লবোত্তর বাংলাদেশ। 5ই আগস্টের বিপ্লবের পর থেকে বাংলাদেশের ঘটনাগুলো যে নাটকীয়ভাবে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনকেই সাথে নিয়ে আজকের পডকাস্টের গেস্ট ডিএলএস খান। স্যার, কেমন আছেন? থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আপনার কাছে যে প্রশ্নটায় যাব তার আগে একটু বলি, সেটা হচ্ছে যে 5ই আগস্টের পরে যে নাটকীয় ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে প্রতিদিনই ঘটনাগুলোর নতুন নতুন মোড়, নতুন নতুন রূপ আসছে। বিভিন্ন ঘটনায় আমরা জর্জরিতই বলা যায়। তো এই বিষয়ের ভিতরে সবথেকে এখন কান্ট্রিতে বা দেশের ভিতরে হট টপিকস হয়ে গেছে আমাদের সেনাপ্রধানের একটা বক্তব্য যে বিডিআর বিদ্রোহের বিচার বা এটা নিয়ে আলোচনা, এটাকে তিনি ফুল স্টপ করতে বলছেন। স্যার, এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ। বিডিআর বিদ্রোহের ব্যাকগ্রাউন্ডটা আগে আমাদের বোঝা দরকার যে আমরা আসলে 2009 সাল থেকে এখন কোথায় এসে পৌঁছাইছি। জি স্যার। 2009 সালে যখন বিডিআর বিদ্রোহ ঘটে, তখন আমরা কমনলি যেটা ঘটনা হয়েছে যে পিলখানায় বিডিআর সদস্যরা গুলি করে অফিসারদেরকে মেরে ফেলেছে। বাইরে থেকে আমরা এটা জানতে পেরেছি। জানতে পারার পরেও পিলখানার চারপাশে বাংলাদেশ আর্মি ঘেরাও করেছিল, কিন্তু ভেতরে হত্যাকাণ্ড কন্টিনিউ করেছে। আচ্ছা। এটা পুরো পৃথিবীকে অবাক করে না? যে চারদিক থেকে আর্মি ঘিরে রাখছে, বাট মাঝখানে কিভাবে তাহলে কিলিং চললো? 57 জন কিভাবে মারা গেল? রাইট। তো জিনিসটা খুব শকিং ছিল। সো ওই মুহূর্তে আমরা এটা ধরতে পারি নাই। আমরা অনেকগুলো ঘটনা ধরতে পারি নাই এই জায়গায়। ১ নম্বর হচ্ছে যে আম ৩ বাহিনীর প্রধানকে ঘরের বাইরে বসায় রেখে ১২ জন না ১৪ জন যে ডিডি তৌহিদের নেতৃত্বে একটা দলকে তখনকার ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী যিনি ছিলেন, উনি তার অফিসে নিয়ে গেলেন, তাদের সাথে কথা বললেন। কিন্তু উনি জিজ্ঞেস করতে ভুলে গেলেন যে ডিজিবিডিআর যিনি জেনারেল শাকিল, উনি কি বেঁচে আছেন কিনা? উনি এটা জিজ্ঞেস করতে ভুলে গেলেন যে অন্যান্য যারা অফিসার আছে তারা নিরাপদ আছে কিনা? উনি এখানে নেগোশিয়েট করতে ভুলে গেলেন যে ঠিক আছে, তোমরা ১২ জন আছো, ১২ জন অফিসার আমাকে পাঠাও। তারপর তোমরা এখান থেকে যাও। নেগোশিয়েট তো এভাবেই হয়। হ্যাঁ। তো ওইটা কিন্তু হয় নাই তখন। ২ নম্বরে যেটা হইছে, এবার আসি হচ্ছে আলামত নষ্ট করা। বিডিআর এর এই ঘটনাটা ঘটে যাওয়ার পর পরিকল্পিতভাবে আলামতগুলো নষ্ট করা হইছে। যার কাছে যে প্রমাণ ছিল এগুলো সব কালেক্ট করা হয়েছে। কালেক্ট করার পরে এগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। ৩ নম্বর হচ্ছে যে ইনভেস্টিগেশনকে প্রভাবিত করা। ১ম এ একটা ইনভেস্টিগেশন হলো, সেই ইনভেস্টিগেশন অ্যাকসেপ্ট করা হলো না। আর্মির আন্ডারে যে ইনভেস্টিগেশন হলো, এটা কোনো আলোর মুখ দেখল না। এরপরে ধরেন এই কাহার সাহেবকে আনা হলো। আনার পরে নিশ্চিত করা হলো যে তার ইনভেস্টিগেশনে এই ইন্ডিয়ান যে ইনভলভমেন্ট আছে এবং পলিটিক্যাল লিডারদের যে ইনভলভমেন্ট আছে, তাপস, নানক, আজম, সাহারা খাতুন, তারপরে শেখ হাসিনা হারসেলফ, এদের ইনভলভমেন্টটাকে টোটালি হাইড করার জন্য তাদের মন মতো করে ইনভেস্টিগেশন করা হলো এবং রেজাল্ট বের করা হলো। যদিও ওই রেজাল্ট আমরা এখনো জানি না যে আসলে কি হয়েছে। এরপরের ঘটনা আমরা কি দেখলাম? সেটা হচ্ছে যে যেই সব অফিসাররা এই ঘটনাটার প্রতিবাদ করেছিল, তাদেরকে প্রথমত কিছু অফিসারকে মেরে ফেলা হইল। যেমন মেজর জাহিদ। তার কাছে এভিডেন্স ছিল, তাকে জঙ্গি সাজায়া এই মিরপুরেই ১৬ টা গুলি করা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে। তারপরে যার কাছে এভিডেন্স ছিল আরেকজন চমৎকার অফিসার মেজর জিয়া। তাকে ফার্স্টে মারার জন্য ধরা হলো, কিন্তু উনি সুকৌশলে পালিয়ে গেলেন এবং এখন পর্যন্ত উনি কিন্তু উনার কিছু ভিডিও ক্লিপ, ভয়েস ক্লিপ আমরা পাই, বাট উনি কোথায় লুকানো আছেন এই জিনিসটা হাইড করে এখন উনি ওপেন হতে এখনো উনি দেশে ফিরতে পারেন নাই, আসতে পারেন নাই। এরপরে যখন সরকার দেখলো কি ব্যাপার, মেরে ফেললে সমস্যা হয়, আবার ধরতে গেলেও মানে অফিসাররা সংক্ষিপ্ত হয়, সৈনিকরা সংযুক্ত হয়, সবাই মানে বুঝে ফেলে যে আসলে এটা প্ল্যান করে করা হচ্ছে। তখন তারা কি করলো? আয়নাঘর আবিষ্কার করলো।
এবং ওখানে জেনারেল আজমিকে নিয়ে গেলেন। ইভেন সার্ভিং অফিসার কর্নেল হাসিন তাকে তুলে নিয়ে চলে গেলেন। ঠিক আছে? এবং যারা ওই এই ঘটনার বিডিআর যে হত্যাকাণ্ড এটার ব্যাপারে যারা কথা বলার চেষ্টা করেছে তারা তো বটেই। ইভেন যারা ভাবার চেষ্টা করেছে যে এটা আসলে কেন এরকম হচ্ছে? প্রকাশ্যে আমরা জিনিস দেখলাম। আমাদের সামনে ঘটনা ঘটলো। আমরা এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। বাট আমাদের সামনেই আমরা দেখলাম যে রেজাল্ট অন্যরকম হচ্ছে। আমাদের কি ভুল জিনিস শেখানো হচ্ছে? ইভেন এই ২৫শে ফেব্রুয়ারিকে গোপনে পালন করা শুরু হলো। ক্যান্টনমেন্টগুলোতে গোপনে পালন করা শুরু হলো। ওপেনলি পালন করলে সমস্যা। হ্যাঁ, এবং এই দিন কোনো ছুটি দেওয়া হবে না। এবং ওইদিন ভোরের ফজরের মানে আজানের পর ফজরের নামাজের পর একটা মোনাজাত করা হবে। এই ধরনের ব্যাপার-স্যাপার মানে যতভাবে সম্ভব লিমিটেড করা এবং নিরুৎসাহিত করা। এবং এটা নিয়ে মাঝখানে যে সময়টা ছিল আমি তো ধরেন ২০১৯ সালে আসছি। ২০১৯ সাল নাগাদ এসে আমি দেখলাম যে ২৫শে ফেব্রুয়ারি একটা অলমোস্ট ফরগটেন ডে। ঠিক আছে? তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে এখন ৫ই আগস্টের পরে কিন্তু আসলে লোকজন মুখ খুলতে শুরু করেছে। এখন গিয়ে লোকজন আ আ কার কাছে কি আছে অবশিষ্ট সেটা বলা শুরু করেছে। এবং এখন আপনি দেখবেন যে কানাডাতে সুমন স্যার আছে, আ আ কর্নেল মুস্তাফিজ আছে ইউএসএ তে, বাংলাদেশেও শামস স্যার, মানে দেয়ার আর নাম্বার অফ উইটনেস যারা একদম প্র্যাকটিক্যাল উইটনেস যারা আ খুব চমৎকারভাবে এটাকে এনালাইসিস করতে পারতেছে। সো এই জিনিসগুলো ৫ই আগস্টের পরে কিন্তু রিভিল হইতে শুরু করছে। কারণ ৫ই আগস্ট অ্যাকচুয়ালি আমাদের ভেতরে ওই মানে আস্থা এবং বিশ্বাসের জায়গা ক্রিয়েট করছে যে এই যে একটা বিশাল অবিচার হইছে, এইটার ইটস আ প্রায়োরিটি। এখন এটা নিশ্চয়ই কোনো একটা বিচার হবে। রাইট। তো এই প্রেক্ষিতে ধরেন এখন একটা কমিশনও গঠিত হয়েছে যারা এটার পুনঃতদন্ত করছে। এখন বেশ কিছু নতুন অ্যাঙ্গেল বেরিয়ে আসছে এখন এই ঘটনাতে। প্রথমত অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ইনভলভমেন্ট, আরেকটা হচ্ছে পলিটিক্যাল যে আওয়ামী লীগের যে পলিটিক্যাল নেতৃত্ব তারা এটলিস্ট ৩ মাস আগে যে এটা প্ল্যান করেছে এটা এখন রিভিল হয়ে গেছে লজিক্যালি। মানে বিদ্রোহের ৩ মাস আগের প্ল্যান। রাইট। আপনি যদি রিসেন্ট কনক সারোয়ারের টক শো গুলা ফলো করেন, আপনি যদি রিসেন্টলি ইলিয়াসের যে ইয়েটা আছে, ভিডিওটা আছে ওটা যদি আপনি ফলো করেন, আম আ যেগুলা আসলে কগনিজেন্স এ নেয়ার মতো বেশ কিছু এভিডেন্ট হুম। ব্যাপার-স্যাপার আছে ওই জায়গায়। তো এগুলোর প্রেক্ষিতে এসে এখন কিন্তু আমাদের পাবলিক পারসেপশন এ বেশ কিছু চেঞ্জ আসছে। এটা আবার অগমেন্টেড হয়েছে কি দ্বারা? সেটা হচ্ছে যে কিছু বিডিআর সদস্য যারা এখন ক্লেইম করছে হুম। যে আমাদের তো আসলে কোনো বিচার হয় নাই। বিচার মানে বিচারাধীন থাকা অবস্থায় আমার তো ১০ বছর পার হয়ে গেল। ১৩ বছর পরে একজন আসছে। ১৩ বছর বিয়ের পরে বিয়ের ১ মাস না ২ মাস পরে সে আটক আটক হয়েছে। হয়ে গিয়েছিল। সো এখন যেটা দেখা যাচ্ছে যে আসলে আওয়ামী লীগ এই বিচারটাকে শুধুমাত্র ভিন্ন খাতে প্রবাহিত করেনি। বরং একটা বড় সংখ্যক আ বিডিআর সদস্য যারা আসলে নিরপরাধ, যারা সরাসরি কিলিং এর সাথে জড়িত ছিল না। তাদের কাছ থেকে ১০ বছর, ১২ বছর, ১৩ বছর করে সময় নিয়ে নিয়েছে। তাদেরকে জেলে ফেলে রাখছে। হুম। কারণ কি? কারণ এদের তো মানে ওই স্ট্রেংথ নাই, ফেইস নাই। আরেকটা হচ্ছে যে সত্যিকার অর্থে যারা এই কিলিং এর সাথে জড়িত ছিল তাদের যে নৃশংসতা এবং তারা যে অপরাধটা করেছে, এই অপরাধের কারণে পাবলিক বাকিদের ব্যাপারে আর কথা বলে না। বাট একটা ইনসাফ অথবা একটা বিচারের মানে কি? যে দোষী তার শাস্তি হবে এবং যে দোষী না তার শাস্তি হবে না। এটাই তো হওয়ার কথা। রাইট। এবার আসি আমি এটাই। হ্যাঁ, এটাই হচ্ছে ন্যায় বিচার। তো এখন এসে যেটা হইছে যে ৩ টা অ্যাঙ্গেল দাঁড়ায় গেছে। নাম্বার 1 অ্যাঙ্গেল হচ্ছে যে যেসব বিডিআর সদস্যদেরকে তখন ধরে আ মানে জেলখানায় পাঠানো হইছে, যাদের ভেতরে একটা সংখ্যা আছে যারা নিরপরাধ। জানিই না কোনো বিষয়। কারেক্ট। তো তাদের ন্যায় বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ১ম পয়েন্ট। দ্বিতীয়ত পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে আমাদের পলিটিক্যাল লিডার্স যারা আছে, যারা এটার সঙ্গে জড়িত, যেটার এভিডেন্স আছে, তাদের শাস্তি বিধান করা জরুরি। রাইট। আর তৃতীয়ত যেটা আছে সেটা হচ্ছে যদি ইন্টারন্যাশনাল ইনভলভমেন্ট এটাতে থাকে, তাহলে সেটাও ইন্টারন্যাশনালি রিভিল করা দরকার এবং এটার এগেইনস্ট এ কি ব্যবস্থা নেওয়া দরকার সেটাও আমাদের জানা জরুরি। হুম। সো এই ৩ টা জিনিসের কারণে এখন আসলে পুরা জিনিসটা আমাদের পাবলিকের কমন পারসেপশন এর উপরে উঠে গেছে। ওকে। জটিল হয়ে গেছে জিনিসটা। এবার আপনার প্রশ্নে আসি যে সেনাপ্রধান ফুল স্টপ ফুল কেন? স্টপ কোথায় দিলেন? সেনাপ্রধান যেটা বললেন যে বিডিআর
হত্যাকাণ্ড বিডিআর এর সদস্যরাই করেছে, এটার সাথে সেনাবাহিনী জড়িত না। ফুল স্টপ। আমি একটা ফুল স্টপ পাইছি এখানে। তারপরে উনি কি বললেন যে এটার সাথে যদি বৈদেশিক কোনো শক্তি জড়িত থাকে, পরের লাইন, হুম। যে বৈদেশিক কোনো শক্তি যদি জড়িত থাকে এবং পলিটিক্যাল কোনো ইনভলভমেন্ট থাকে, হুম। তাহলে যে কমিশন করা হয়েছে তারা এটা আগে প্রমাণ করবেন অথবা এটা চিহ্নিত করবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওকে। তো আপনি শুধু ফুল স্টপের আগের অংশটুকু যদি ধরেন, হুম। তাহলে আপনি কনফিউজ হয়ে যাবেন। রাইট। আমাদের জনগণ আসলে কনফিউজড হয়েই এটা নিয়ে আসলে সবাই কথাবার্তা রাইট। বলছে। তো এইজন্য ফুল প্যাকেজটা যদি আপনি মানে শোনেন, আমাদের তো সমস্যা হচ্ছে যে আপনি যখন খণ্ডিত একটা চিত্র দিবেন, তখন তো আমি কনফিউজড হয়ে যাব। এটা ইভেন আমাদের এই পডকাস্টের ক্ষেত্রেও হয়। আমি একটা পুরা কনটেক্সট দিলাম, হুম। দিয়ে তারপরে আমি একটা কথা আসলাম। আপনি শুধু ওইটুকু কাটলেন যে না এইটুকু। সো তখন কিন্তু দর্শকরা কনফিউজ হয়ে যায় যে আরে উনি এটা কিভাবে বলতেছেন। কিভাবে বললেন? এখন এই আপনার এই কোয়েশ্চেনের আনসারে আমি যেটা বললাম, I gave a whole context and then আমি আপনাকে এখানে আনলাম। আনার পরে আমি বললাম যে আমি সেনাপ্রধানের বক্তব্যটা শুনেছি। এখন আমার কাছে সেনাপ্রধান কি? আমার কাছে জেনারেল ওয়াকার, তাকে আমি রেসপেক্ট করি কি করি না, দ্যাট ইজ নট ইম্পোর্টেন্ট। বাট সেনাপ্রধান একটা ইনস্টিটিউশন, এটাকে আমি রেসপেক্ট করি। ওকে। এখন ওই ইনস্টিটিউশনের হোল্ডার হয়ে সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছে, আমি এটা শুনেছি। শোনার পরে আমি এই অংশটুকু যেটা আপনি বললাম যে ফুল স্টপের যে অংশটুকু, এইখানে ওনার বক্তব্য যতটুকু উনি বলেছেন এটাতে ভুল আছে কিনা, পুরোটা শোনার পরে এটা আসলে পাবলিক ক্যান আন্ডারস্ট্যান্ড। বিডিআররা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, এটা তো আর আসলে নতুন করে প্রমাণ করার কিছু নাই। মানে এখন কি আমরা নতুন করে বলব যে বিডিআররা আসলে মারা নাই? না, বলার কি সুযোগ আছে? নেই, না। নাই। ২ নম্বর হচ্ছে যে কিছু বিডিআর এটার ভেতরে মানে এই চক্রান্তে, আওয়ামী লীগের চক্রান্তের কারণে এই বিচার প্রক্রিয়ায় আটকা পড়ে গেছে, যারা আসলে এটার সঙ্গে সংশ্লিষ্ট ছিল না। এখন বিডিআর এর যে পিলখানার যে এরিয়াটা আছে এটা অনেক বড়। এটার ভিতরে সরাসরি কিলিং এ যারা জড়িত ছিল তাদের বিচার হবে। কিন্তু এক কোণায় একজন বিডিআর ওটার ভিতরে ছিল, সেও এটার জন্য শাস্তি পাবে, কিলিং এর শাস্তি পাবে, তা তো হওয়ার কথা না। সো এটা ক্লিয়ার হওয়া দরকার। ২ নম্বর হচ্ছে উনি কেন বললেন যে সেনাবাহিনী এটাতে ইনভলভড না। এখন আ এটা নিয়ে বিতর্ক হইতে পারে। কারণ রিসেন্টলি ধরেন একজন অফিসারের নাম উঠে আসতেছে শামস, হ্যাঁ। রাইট? তো আ সে তো আসলে প্রথমত মিলিটারি অফিসার, দেন হচ্ছে ওখানে বিডিআর এর একজন কর্মকর্তা হিসেবে ওখানে ছিলেন। সো এইটা যদি প্রমাণিত হয় যে আসলে সে ইনভলভ ছিল এবং এটা ট্রেস ব্যাক করে পেছন দিকে যদি আমরা আবার এবার আর্মির ভেতরে খোঁজা শুরু করি যে আসলে আর্মি থেকে কেউ ইনভলভ ছিল কিনা, এটা তো দরকার আছে। তো সেনাবাহিনী ইনভলভ ছিল না এটা যদি উনি আম জেনারেল ওয়াকার আ স্থির নিশ্চিত হয়ে বলে থাকেন, তাহলে এটার আনসার উনি দিতে পারবেন অ্যাকচুয়ালি যে আসলে কেন উনি এটা বললেন যে এইটাতে আ আর্মি ইনভলভড না, ফুল স্টপ। ঠিক আছে? যদি তাই হয় যে আসলে আমাদের ভাইয়ের হত্যাকাণ্ডে আমাদের অন্যান্য যে সেনাবাহিনীর ভাইরা আছে তারা ইনভলভ ছিল না, দ্যাট ইজ আ রিয়েলি গুড নিউজ ফর আস। আদারওয়াইজ বাট আমার ধারণা এটার ব্যাখ্যাটা উনি দিতে পারবেন এবং উনার আইএসপিআর আছে এটার ব্যাখ্যা দেওয়ার ব্যাপারে যদি কোনো কনফিউশন মানে বেসামরিক পরিমণ্ডলে হয়ে থাকে তার কোনো বক্তব্যের জন্য। হুম। তো সেক্ষেত্রে এইটার ক্লারিটি দেওয়ার জন্য ক্লারিফিকেশন দেওয়ার জন্য উনার কিন্তু একটা সংস্থা আছে। উনার একটা মাউথপিস আছে, মাইক আছে। এটার নাম হচ্ছে আইএসপিআর। আচ্ছা। আইএসপির একজন যোগ্য লোক থাকলে তো সে এটার আনসার ইজিলি দিতে পারত যে আসলে উনি কি মিন করেছেন এটার মাধ্যমে। তো স্যার আমরা দেখেছি যে ওয়াকার সাহেব ওই যেদিন হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডটা ঘটে, সেদিন ওখানে গিয়েছিলেন। এরকম কয়েকটা ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি। আবার এই মুহূর্তে এসে যে আয়নাঘর ভিজিটের যে ব্যাপারটা ছিল, সেখানে আমরা দেখেছি তার এন্ড থেকে কিছু প্রতিবন্ধকতা আসছে। ইভেন ভিজিটে কিছু এক জায়গায় হচ্ছে বিস্ফোরক পাওয়া গেছে। তারপরে এরকম যে ঘটনাগুলো দেখা যাচ্ছে, মানে এই ঘটনাগুলোতে আসলে সেনাবাহিনীর মানে আমরা মানে মূল কথা যদি সরাসরি বলি, আমরা বুঝতে পারতেছি যে সেনাপ্রধান কিছু জিনিসকে হাইড করার চেষ্টা করতেছেন। যে আয়নাঘর রিলেটেড বিষয়গুলো। এখন এটার সাথে যুক্ত হইছে বিডিআর বিদ্রোহের এই বিষয়টাকেও মানুষ মনে করছে, এটাও মনে হয় উনি হাইড করার চেষ্টা করছেন। দ্যাট মিন সে একটা আগের রেজিমিকে সেফ এক্সিট করার চেষ্টা করতেছেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন স্যার? আপনি যে আ মানে ধারাবাহিক আ এম একটা প্যাটার্ন দেখালেন। এই প্যাটার্নে তো ভুল কিছু নাই। দিস আর ট্রু।
যে আয়নাঘর ছিল। আয়নাঘর ছিল না এটা বলার তো এটা সুযোগ বলার সুযোগ নেই। এটলিস্ট যতদিন আপনি এই ব্রিগেডিয়ার আজমি এবং কর্নেল হাসিন বেঁচে আছে, এটলিস্ট আপনি তো এটা ক্লেইম করতে পারবেন না যে আয়নাঘর ছিল না। ছিল না। দেয়ার আর অ্যাম্পল অফ এভিডেন্সেস। ১ নাম্বার আয়নাঘর ছিল। ২ নাম্বার হচ্ছে আয়নাঘর প্রধান উপদেষ্টা ইনিশিয়ালি ভিজিট করতে পারেন নাই। এটাও সত্য কথা। ৩য় সত্য যেটা হচ্ছে আয়নাঘর ভিজিট করতে গিয়ে দেখা গেছে যে আলামত নষ্ট করার একটা প্রবণতা অথবা হুম, নতুন রং করা হইছে, রাইট? অনেক কিছু চেঞ্জ করে ফেলানো হয়েছে। তো এগুলা যদি কগনিজেবল অফেন্স হয় তাহলে যারা করছে তাদের তো শাস্তি পাইতেই হবে। তাতে কোনো সন্দেহ নাই। ইভেন এই আয়নাঘর পদ্ধতির সাথে, প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিল তাদেরকে কি আমরা মাফ করে দিতে পারবো? না কখনোই না। আপনি আপনার বাসায় কি একটা ধরেন খুনি, একটা ধর্ষক, একটা ক্রিমিনালকে পাশে নিয়ে আপনি থাকবেন? না অবশ্যই না, অবশ্যই না। তার মানে এইখানে যেটা খুব ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে যে যারা দোষী তাদেরকে চিহ্নিত করা। ১ম কাজ। ১ম কাজ। একদম প্রপার এবং এই অ্যাকুরেট ভাবে। এক্সাক্টলি এবং এই চিহ্নিতকরণের পদ্ধতিতে যদি কেউ প্রভাবিত করার চেষ্টা করে সে আরো দোষ করবে। আনুদাস করে, রাইট। এখন মানে নাও উই আর ইন এ বাংলাদেশ। আপনি আসলে ইউ ক্যানট মানে ট্রাই অর অ্যাটেম্প্ট টু ডু সামথিং ফানি এট লিস্ট এই সিচুয়েশনে যখন আপনার এ লট অফ ধরেন ডিজিটাল সিগনেচার্স থাকে, ডিজিটাল ফুটপ্রিন্ট থাকতেছে, এভিডেন্সেস থাকতেছে। এগুলোকে ইগনোর করে আপনি এটা করে লাভ নাই। ১ম কথা হচ্ছে যে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে একটা বাগানে আগাছা জন্মাতে পারে। হুম। কিন্তু আপনি আগাছা পরিষ্কার না করে পুরা বাগান ধ্বংস করে ফেলবেন, দ্যাট এটা ইজ রং। রং, রাইট। যেমন কারো ভেতরে আমি এই প্রবণতাটা দেখতে পারতেছি যে টোটাল আর্মি আপনি পারলে খারিজ করে দিবেন। এটা তো সম্ভব না। না এটা তো আমি তাদের সাথে মাঝে বোঝার চেষ্টা করি যে আসলে আপনার স্টপ লাইনটা কোথায়? হুম। ওকে, যারা দোষী আছে তাদেরকে আপনি রিমুভ করেন অথবা পেনালাইজ করেন, হুম। শাস্তি দেন। এখন শাস্তির উদ্দেশ্য কি? শাস্তির উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা। সংশোধন করে, রাইট। শাস্তির এখন আমরা যদি এই জায়গায় মানে একেবারে এক্সট্রিমিস্ট ওয়েতে ভাবার চেষ্টা করি। মানে যা করলো ওইটা ফাঁসি চাই, যা করলো এটা মানে এখন তো আমাদের সোশ্যাল সাইকিতেও একটা চেঞ্জ চলে আসছে। কিছু হইলেই আমরা বলি যে শাস্তি চাই না বলে আমরা দাবি করি ফাঁসি। ফাঁসি চাই। মানে আমি রায়টা দিয়েই দিচ্ছি। হ্যাঁ। এরকম একটা ব্যাপার চলে আসছে। বিচারের প্রক্রিয়াটাকে মানে স্কিপ করে দেয়। এক্সাক্টলি যেটা ওই যে ইন্ডিয়ানরা করে হ্যাঁ। আমাদের বর্ডারে। আমাদের বর্ডারে মনে করেন যে কেউ বর্ডার ক্রস করলে গুলি করে মেরে ফেলে। আর ওই বর্ডার ক্রস করছে তারে অ্যারেস্ট করো, অ্যারেস্ট করে আইনের হাতে দাও। তারপরে তার কি ফাঁসি হবে করো। সে একই সাথে জাজের কাজও করতেছে, আবার ফাঁসির কাজও সে করে দিচ্ছে। তো একই রকম ঘটনা যেটা ঘটতে শুরু করছে এই জায়গায় সেটা হচ্ছে যে অনেকে বাংলাদেশ আর্মি অথবা বাংলাদেশের সশস্ত্র বাহিনী যে আছে এইটাকে সফট টার্গেট হিসেবে মানে এটাকে দুর্বল করার চেষ্টা করছে এবং এটা তারা জেনে করতেছে না জেনে করতেছে আমি জানি না। যদি এটা তারা জেনে করে তাহলে তো তারা অ্যাকচুয়ালি ইন্ডিয়া একটা আর তাদের পারপাসটা সার্ভ করতেছে। সো দে আর অ্যাকচুয়ালি ফিফথ কলামিস্ট। কারণ এটা একটা সাবভার্সন যে আপনি আ আপনার বাহিনীর যে সেনাবাহিনী অথবা সশস্ত্র বাহিনীর মোরালকে আপনি ধ্বংস করার চেষ্টা করতেছেন পরিকল্পিতভাবে। আর যদি না জেনে করে থাকেন তাইলে উনি বিপজ্জনক একটা জিনিস করতেছেন যেই জিনিসটা উনি বোঝেন না। না বুঝে করে। এটা নিয়ে উনি কাজ করার চেষ্টা করতেছেন। বাট এগেইন অল্পবিদ্যা ভয়ঙ্কর। হ্যাঁ, বাট এগেইন আমি এই ধারণার সাথে সম্পূর্ণ একমত। সেটা হচ্ছে যে যারা এই অপকর্মের সাথে জড়িত, মিলিটারি ব্যাকগ্রাউন্ডের যারা আছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করতে হবে। এবং এখনকার সেনাপ্রধান যেহেতু টপ ইনস্টিটিউশন অফ মিলিটারি অথরিটি, তার এই দায়িত্ব নিতে হবে। যেন তাদেরকে চিহ্নিত করা যায়, তাদেরকে আলাদা করা যায় এবং তাদের যথাযথ শাস্তি ইনশিওর করা যায়। এখন কোন শাস্তি সামরিক আইনে হবে, কোন শাস্তি দেশের বিদ্যমান আইনে হবে, এইটা বিচারিক ব্যাপার। বাট যেইটা আপনি যেটা বললেন যে পাবলিকের মনে একটা অনাস্থা চলে আসছে যে উনি ডেলিবারেটলি তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছেন, এইটা করে উনি পারবেন না। বেশি সময় পারে না। এইটা পারবেন না কারণ হচ্ছে যে ভেতরে যারা ভালো আছে তারাও কিন্তু এটা লাইক করবে না। স্যার আরেকটা বিষয়ে আসবো। এই যে লাস্ট যে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে আমরা এতদূর কথা বলে আসছি। সেনাপ্রধান আ প্রধান উপদেষ্টাকে যে কিছুটা ডিসঅনার করলেন তার বক্তব্যে মনে হলো। এই বিষয়টা কেন করলেন? মানে উনি কি চিন্তা করতেছেন যে এটা একটা বিপ্লব পরবর্তী সরকার, যে এটা আসলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি। এই কারণে তাকে আমি প্রধান উপদেষ্টা বলছি না। বা কি আসলে কি কারণে তিনি বললেন না? আপনি কি মনে করেন? এখন আম এ
ডক্টর ইউনূসকে আমরা ডক্টর ইউনূস বলতে পারি। হুম। ঠিক আছে? আমরা মুজিবকে মুজিব বলতে পারি, পারি। হাসিনাকে হাসিনা বলতে এইটা একটা সার্টেন লেভেল অফ অ্যাচিভমেন্ট। আপনি এখন আমাকে ভাই বলবেন, স্যার বলবেন। বাট আমি যখন একটা লেভেলে যাব তখন আরেকজনের সাথে কথা বলার সময় আপনি ডেলেজ খানি বলবেন। তখন আমি আর স্যার, ভাই আশা করি না এটার পেছনে। তার মানে ওইটা কিন্তু একটা মানে সার্টেন লেভেলে আপনি রিচ করছেন। আপনি কল্পনা করে দেখেন, সবার ক্ষেত্রেই তাই হয়। মানে একটা মানুষের নামের শেষে অথবা শুরুতে সম্বোধন কাটা পড়ে যায় যখন সে একটা সার্টেন লেভেলে পৌঁছান। হুম। সো ডক্টর ইউনূস এখন সেই লেভেলে পৌঁছাইছেন যে পুরো দুনিয়া ওনাকে ডক্টর ইউনূস বলেই ডাকে। সো আমি বললে সমস্যা নেই। আপনি বললেও সমস্যা নেই। হ্যাঁ, সেনা প্রধানের ক্ষেত্রে এটা নিয়ে আম মানে একটা বিতর্ক হয়েছে এবং আমি যেটা মনে করি সঠিক সম্বোধন হচ্ছে তাকে অবশ্যই মাননীয় প্রধান উপদেষ্টা আ হিসেবে সম্বোধন করতে হবে। এটা করা করতে আসলে আম স উনার যে আছে মানে পদাধিকার আছে, সেই জায়গায় ফরমালি উনি কিন্তু এটা করার কথা। যেমন আম আগের যে প্রধানমন্ত্রী ছিল, সে কিন্তু আম মানে তাকে স্যার বলতে হইতো। আচ্ছা। সরকারি কর্মচারী যারা আছে তাদেরকে। সে পুরুষ না, তারপরেও তাকে স্যার বলতে হইতো। কেন? কারণ ওই পজিশনটারকে স্যার বলার কথা। তো একই রকমভাবে এটাও একই জিনিস। এখন আ এটা স্লিপ অফ টাং হইতে পারে। আচ্ছা। কারণ আ নাকি ইন্টেনশনালি ছোট করা হতে পারে? I don't think মানে I don't think এই কারণে আমি অত্যন্ত বদ্ধমূলভাবে এই জিনিসটা বিলিভ করি। ডক্টর ইউনূস ইস সামথিং যারা আপনি চাইলেও ছোট করে কথা বলতে রাইট। এটা আপনার মানসপটে আসারই চান্স আশায় ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে ডক্টর ইউনূস ইজ অ্যাকচুয়ালি হেড অফ দ্য স্টেট। হুম। তাই না? রাইট। তো অ্যা সে যেভাবেই হোক। মানে না উনি যেভাবেই হোক মানে ডক্টর ইউনূস যে আমাদের হেড অফ দ্য স্টেট এর অফার গ্রহণ করছেন এইজন্য উই শুড বি কৃতজ্ঞ ফর অ্যানাদার 100 ইয়ার্স। আর দ্বিতীয় জিনিস যেটা সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস হচ্ছে রাষ্ট্রের প্রধান এই মুহূর্তে। তার চেয়ে ১২ ধাপ নিচের একজন যে আছে, যার মনে করেন যে একটা সিগনেচারে তার চাকরি থাকবে কি থাকবে না, হ্যাঁ। ডিপেন্ড করে। সে ইচ্ছাকৃতভাবে তারে আবার মনে করেন যে এই ছোট করে কথা বলবে, এইটা আমার কাছে মনে হয় না ২ নাম্বার। ৩ নাম্বার হচ্ছে ব্যক্তিগতভাবে জেনারেল ওয়াকার আম কিন্তু আমার কাছে কখনো মনে হয় নাই যে আমি যদিও উনার সাথে সরাসরি চাকরি করি নাই। আম আম দূর থেকে একবারই তার সাথে আমার দেখা হয়েছে চাকরির সময়। সো আমার কাছে কিন্তু কখনো মনে হয় নাই যে উনি আদতে একটা বেয়াদব মানুষ। আচ্ছা। থাকে না? কিছু হট হেডেড জেনারেলও থাকে। সো উনি খুব ঠান্ডা মাথার জেনারেল এবং সেই হিসেবেই উনি আ পরিচিত ওই জায়গায়। আ আমার ধারণা এটা নিয়ে অনেকেই পাবলিসিটি পারপাস এ অনেক কিছু বলার চেষ্টা করছে। আচ্ছা। বাট ডক্টর ইউনূসের অ্যাম আ মানে স্বকীয়তা এবং অনন্যতা যেই পর্যায়ে আছে, উনাকে কোনোভাবেই ছোট করে ইভেন ইন্ডিয়ান মিডিয়াও তো তাকে ছোট করে প্রফেসর কথা বলতে পারে। ইউনূসই বলেন। ঠিক আছে? সো হি ইজ ইন্টারন্যাশনাল পারসোনা। বাট আমার কাছে মনে হয় এটা স্লিপ অফ টাং ওকে। হইতে পারে। এবং আ পাবলিক একটা আ উম আ মানে স্পিচের সময় উনি ইচ্ছাকৃতভাবে এরকম কাজ করবেন আমার মনে হয় না এটা। এটা যৌক্তিকভাবে মনে হয় না। বাট অনেকে আছে যাদের মানে কনস্পিরেসি থিওরি কাজ করে তাদের মাথায়। তারা হয়তো এভাবে ভাবতে পারেন। স্যার এই মুহূর্তে কি আমাদেরকে রাষ্ট্রপতি বা সেনাপ্রধানের পরিবর্তনের কোনো প্রয়োজন আছে? বর্তমান যে সিচুয়েশন যাচ্ছে নিরাপত্তার বিষয় বলেন, সামনের রাজনৈতিক প্রক্রিয়াগুলো বলেন, ডক্টর তাদেরকে রেখে কি আমাদের কোনো লাভ হইছে? কারণ বিএনপি তাদেরকে পরিবর্তন করার ব্যাপারে অলমোস্ট ভেটোই দিছিল। আ এখন কি মনে হয়? আচ্ছা এখন দেখেন এই ব্যাপারে আমি আমার ব্যক্তিগত মতামতটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনাকে শেয়ার করি। নাম্বার 1 হচ্ছে যে বাংলাদেশ একটা ছোট দেশ। বাংলাদেশের ইকোনমি ছোট। আ এখন আমরা কিছু জায়গায় না unnecessary লাক্সারি দেখাই। রাইট। আপনি আমাকে বলেন আমেরিকার প্রধানমন্ত্রীর নাম কি? হ্যাঁ, জানি না তো। নাই। নাই। হ্যাঁ, কারণ আমেরিকা গরিব দেশ। আচ্ছা। ওরা ২ জন পালতে পারে না। হুম, আমরা অনেক বড়লোক দেশ। এজন্য আমাদের ২ জন আমরা পালতে পারি। আমেরিকার মতো কান্ট্রি তারা একজন প্রেসিডেন্ট রাখছে, আরেকজন প্রধানমন্ত্রী রাখে নাই।
কারণ এতে আপনার পাওয়ার ব্যালেন্সের ঝামেলা কম। ঝামেলা কম। ২ নম্বর হচ্ছে আপনি ২ জনের অযথাই মনে করেন যে বেতন দিবেন, পালবেন, পুষবেন। ফ্যাসিলিটিস দেবে। দরকার কি আপনার? আপনি তো মানে মাথা ভারী করার দরকার কি? বাংলাদেশের মতো দেশের তো এই পদ্ধতিতে এটা মানে আমাদের জন্য সাশ্রয়ী পদ্ধতিতে যাওয়া লাগবে। বাংলাদেশের ইকোনমিক সিস্টেমের সাথে কিন্তু আমাদের রাজনৈতিক প্র্যাকটিস খুব সাংঘর্ষিক। কেমন আমি আপনাকে বলি, আজকে আপনি দেখেন ইউএস এর একটা পার্লামেন্টারিয়ানের কথা চিন্তা করেন। তার সামনে মনে করেন যে একটা জেনারেল গিয়ে কিন্তু ওই বা মানে দাঁড়াইতেই পারে না। না। কারণ তার রাজনৈতিক প্রজ্ঞা, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তার মানে সোশ্যাল সবকিছু মিলায়া তারা এমন একটা পর্যায়ে থাকে যে দে আর হাইলি রেসপেক্টেড। আপনার কি মনে হয়? এস্টাবলিশমেন্ট খুব স্ট্রং। এক্সাক্টলি। এখন আপনি বলেন যে কোনো একজন জেনারেল মানে ট্রাম্পের সাথে কদমবুচি করেও কি পারবে? ট্রাম্প ইজ ট্রাম্প। মানে ব্যবসায়ী হিসেবে নাম্বার 1, আবার নাম্বার 1 কান্ট্রির মনে করেন যে নাম্বার 1 পারসন। তো নো মিলিটারি জেনারেল ইজ এট হিজ লেভেল। ওইটা কল্পনাই করা যায় না। বাংলাদেশের ক্ষেত্রে প্রবলেম হয়ে গেছে কি যে আমাদের পলিটিশিয়ানরা উঠে আসে কোত্থেকে? ঠিক আছে? সো আমাদের পলিটিশিয়ানরা যে পদ্ধতিতে উঠে আসে এবং আমরা যে পদ্ধতিতে ভোট দেই, এই কারণে আমরা এদেরকে পাই আমাদের এখানে। আচ্ছা, আসার পরে কি হচ্ছে ভাই? আসার পরে বড় সমস্যা হচ্ছে যে এমপি কোটায় আসছে। সাকিব আল হাসানরে আপনারা এমপি বানাইছেন, রাইট? ও আইসা ফার্স্টে কি করলো? একটা গাড়ি কিনলো। ওর কি গাড়ির অভাব ছিল? না। এমপি কোটায় গাড়িটা কেন কিনলো? এখন সাকিব তো তাও মনে করেন যে আমরা ওর খেলা দেখছি, তাকে আমরা নাম্বার 1 বানাইছি। তার আল্লাহ পাক অনেক কিছু দিছে। তার বোনের মাধ্যমে সে ব্যাটিং করতো। অনেক ধরনের মানে অপকর্মের সাথে সে জড়িত। এখন তো দেশেই নাই, আমেরিকার হয়ে খেলতে গেছে। তার কিন্তু কোনো ক্ষতি হয় নাই। না। আমরা যারা মনে করেন যে কোমলমতি দর্শক, তারা তার খেলা দেখে মুগ্ধ হয়েছিলাম। আমাদের মুগ্ধতাকে পুঁজি করে সে এমপিও হয়ে গেল একসময়। আচ্ছা, এমপি হওয়ার পরে এমপি কোটায় ফার্স্টে গাড়ি কিনে নিয়ে চলে গেছে। তো বাংলাদেশের বেশিরভাগ যদি এরকম কাহিনী হয় যে জীবনে একটা ভালো গাড়ি দেখে নাই, একটা এসি গাড়িতে চড়ে নাই, এমপি হইতেছেই একটা আশায় যে হওয়ার পরে ফার্স্ট একটা এমপি কোটায় গাড়ি কিনবে, ঠিক আছে? আর ন্যামের বিল্ডিং এ গিয়ে থাকবে। তো তার তো আসলে মানে বেসিক নিডস পুরা হয় নাই। তো বেসিক নিডস যাদের পুরা হয় নাই তারা আসবে আবার আমার কান্ট্রির সংস্কারের জন্য, কান্ট্রির ইয়ের জন্য। এটা হয় না। কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, যে তাইলে আমাদের দেশের যে পদ্ধতিটা, এই পদ্ধতিতে আমাদেরকে সাশ্রয়ী হইতে হবে। এত ল্যাভিশ হওয়ার দরকার তো আমি দেখি না। ওইসব দেশে প্রধানমন্ত্রী দেখছি আমরা, যেসব দেশে রাজতন্ত্র আছে, যেমন ব্রিটেন। ব্রিটেনে ধরুন রাজা আছে, আর রাজারও কিন্তু একটা সার্টেন ক্ষমতা আছে। রাজা অথবা রানীর ক্ষমতা আছে। তারপর প্রধানমন্ত্রী হচ্ছে সিইও, মানে এক্সিকিউটিভ যে ইয়ে আছে তার হেড। বাংলাদেশে আমরা কি করতেছি? আমরা ২ টা পোস্ট করছি। ২ টা পোস্টের খরচ বেশি। ২ নম্বর হচ্ছে ২ টা পোস্টের ভেতরে আবার রাষ্ট্রপতির যে পোস্টটা আছে, এটা যদি আপনি লক্ষ্য করে দেখেন, এর আসলে কোনো ক্ষমতাই নাই। না। তাহলে আপনি ওটা কিসের জন্য রাখছেন ওই জায়গায়? তো এখন আপনি যেটা জিজ্ঞেস করলেন যে এখনকার রাষ্ট্রপতির কথা, আমিও শুধু এখনকারটাই বলব না। আমি পুরাটাই বলব যে এই জায়গায় আসলে এটা অপ্রয়োজনীয়। দরকারই নাই। আমাদের দেশের স্বার্থে এটা দরকার নাই। সেনাপ্রধান পরিবর্তনের ব্যাপারে আপনি যেটা বলতেছেন, সেটা তো হচ্ছে সেনাপ্রধান ৫ই আগস্টের বোধহয় ১-২ মাস আগে উনি টেক ওভার করছে। তো উনার তো একটা টেনিউর পুরা করতে হবে। 3 ইয়ার্স মেবি। রাইট? তো এই টেনিউরের ভেতরে উনাকে চেঞ্জ করার প্রসঙ্গ তখনই আসবে যখন জনগণ এবং প্রধান উপদেষ্টা স্থির নিশ্চিত হবেন যে বাংলাদেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে উনি ব্যর্থ। এতটা ওনার মানে মূল দায়িত্ব তো হচ্ছে এক্সাক্টলি। আর ২ নম্বর হচ্ছে যে তার অবস্থান যদি রাষ্ট্রের সঙ্গে সাংঘর্ষিক হয়, অনলি দেন তো যাবে। অথবা পার্সোনালি উনি যদি এমন কোনো অপকর্ম করেন যেটা সেনাপ্রধানের হিসেবে গ্রহণযোগ্য না। আচ্ছা স্যার, এছাড়া তার আপনার একটা কথার সাথে আপনার একটা পয়েন্টের সাথে আমি মিলায়ে বলি যে ওনার কোনো অ্যাক্টিভিটি যদি রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক হয়। আচ্ছা স্যার, তাহলে যে কিছুদিন আগে ওই যে ভারতের সেনাপ্রধান ইয়ারলি যে কনফারেন্সটা করে, তো সেই কনফারেন্সে বাংলাদেশ সম্পর্কে যখন তিনি বললেন যে ৫ই অগাস্ট বিপ্লবের দিন প্রত্যেকটা মুহূর্তে ওয়াকার সাহেবের সাথে তার কমিউনিকেশন হয়েছে। এটা একবার বললেন। কিছুদিন আগে আবারও একটা বক্তব্য দিলেন। তো মানে এই ব্যাপারটা কিভাবে? আমরা জানি ভারত আমাদের এই যে লাস্ট যত ঘটনা ঘটছে তার ভিতরে প্রত্যক্ষ ইন্ধনদাতা হিসেবে আমরা আ মনে করি যে ভারতের ইন্ধন ছিল খুবলি হাইলি একটা জায়গা থেকে। তো সেখানে হচ্ছে তাদের সেনাপ্রধান আমাদের সেনাপ্রধানের সাথে এত সখ্যতা কারণ কি? আপনি একটা কোম্পানির প্রধান, আরেকটা কোম্পানির প্রধান আরেকজন। তো ২ জনের ভিতরে সখ্যতা থাকলে সমস্যা নাই তো। মনে করেন যে আপনি হ্যাঁ। ধরি আমি যে একটা প্রোডাক্ট, ধরি একটা গাড়ির কোম্পানি। এখন টয়োটা কোম্পানির সিইও, হুন্দাই কোম্পানির সিইওর সাথে যোগাযোগ থাকতে পারে না? হ্যাঁ, পারে।
there is no harm. না, নো হার্ম। দুইটা দেশের সেনাপ্রধানের ভেতরে তো মানে সৌজন্য ইয়ে থাকতেই পারে। আমার কাছে নরমাল স্বাভাবিক সময় কিন্তু এইটা প্রত্যেকটা না, এই সময় জায়গাতে যেটা আপত্তিকর সেটা হচ্ছে যে ভারতের সেনাপ্রধান বলছে যে বাংলাদেশের নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত ভারতের সাথে নাকি আমাদের কোনো মানে যোগাযোগ করা, কথাবার্তা বলা অথবা ইয়ে সম্ভব না। এবং এইজন্য মোদি সম্ভবত জানুয়ারির ২৬ তারিখে আইসা ডক্টর ইউনূসরে হ্যাপি নিউ ইয়ার জানাইছে। আচ্ছা ২৬ দিন পরে। তো বাট ওই যে ইসের দিন তো রাত্রেই জানাইছিল স্যার। তারা এটা তো ৫ই অগাস্টের দিন কিন্তু রাত্রেই পোস্ট করছিল। হ্যাঁ, আপনি দেখছিলেন? টুইট করছিল। হ্যাঁ, ৫ই আগস্টের দিন রাতেই। আমি কিন্তু খুব মজা পাইছিলাম যে কি হলো? যে রাতেই মানে মানে যেদিন ৫ই আগস্ট না ভুল বলছি। ৫ই আগস্টের পরে ৪ দিন পরে যখন হচ্ছে সরকার গঠন হলো, হ্যাঁ। অন্তর্বর্তীকালীন সরকার। গভর্নমেন্ট ফর্ম করার পরে ওইদিন কিন্তু রাতেই একদম মানে মোদি তার টুইটে বলছে কনগ্রাচুলেশন জানাইছে রাইট। প্রেসিডেন্টকে। এই জায়গায় যেটা আপত্তিকর সেটা হচ্ছে যে একটা আ মানে একটা দেশের সেনাপ্রধানের সাথে পার্শ্ববর্তী আরেকটা দেশের সেনাপ্রধান অথবা অন্যান্য দেশের সেনাপ্রধান যারা আছে তাদের সাথে সৌজন্য যোগাযোগ থাকতে পারে। থাকতেই পারে। এটা থাকারই কথা। কিন্তু ওই যে বক্তব্য দেওয়াটা আমাদের দেশের ব্যাপারে যেইটা আপত্তিকর সেটা হচ্ছে যে উনি যেটা বলতেছেন যে আ বাংলাদেশে নির্বাচিত গভর্নমেন্ট না আসা পর্যন্ত আম আ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোনো আলোচনা হবে না। দেখেন এই জায়গায় ভুলটা কি হইছে? নাম্বার 1 হচ্ছে যে ডক্টর ইউনূস যে ইন্টারিম গভর্নমেন্টের হেড, সেই ইন্টারিম গভর্নমেন্ট একটা বিপ্লবের মাধ্যমে গঠিত একটা সরকার এবং এই সরকারকে তাহলে ভারতের সেনাবাহিনীর প্রধান অবৈধ প্রকারান্তে অবৈধ বলতেছেন। কারণ এর সাথে যোগাযোগ করা সম্ভব না। নাম্বার 1 সো একজন সেনাপ্রধান হিসেবে তার তো এই রাজনৈতিক বক্তব্য দেওয়ার এখতিয়ার থাকার কথা না। ২ নাম্বার যেটা সমস্যা সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশের সাথে কোনো যোগাযোগ রাখবে কিনা, কূটনৈতিক যোগাযোগ থাকবে কিনা, উনি তো কূটনীতির লোক না। উনি তো সেনাবাহিনীর লোক। এটাও তার এখতিয়ার বহির্ভূত কথাবার্তা। ঠিক আছে? বাট এটা বলার পেছনে কারণ যেটা সেটা হচ্ছে যে ৫ই আগস্টের পর ভারত পরিকল্পিতভাবে যেটা করার চেষ্টা করতেছে, প্রথমত আপনি দেখবেন যে ভারতের পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া সরাসরি তারা আমাদের এগেইনস্টে লেলায় দিছে। আর মেইনস্ট্রিম মিডিয়া খুব টেকনিক্যালি ইন্টারন্যাশনালি হুম। বাংলাদেশের এগেইনস্টে প্রোপাগান্ডা করছিল। এর ভেতরে ধরেন মাইনরিটি প্রোপাগান্ডা আছে, ডক্টর ইউনূসের সরকারকে দুর্বল করার প্রোপাগান্ডা আছে। ময়ূখ। এগুলো সবকিছু করার ময়ূখ হচ্ছে অন্যতম। রাইট। এটা হচ্ছে ওয়ান লাইন অফ অপারেশন যেটা দিয়ে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রমাণ করার চেষ্টা। এবং এটা কেন দরকার? আপনি যখনই প্রমাণ করতে পারবেন বাংলাদেশ রাষ্ট্র অকার্যকর এই মুহূর্তে, তখনই আপনি বিশ্বকে বলতে পারবেন যে এটা রিজিওনাল থ্রেট। যখনই আপনি বিশ্বকে বলতে পারবেন যে রিজিওনাল থ্রেট, তখন বিশ্বের মোড়লরা তখন ভারতকে বলবে, "তাহলে একটু ঠিক করে দাও না।" হ্যাঁ, তোমার পাশে আছে। তখন সে ভ্যালিডিটি পায়। এইজন্যই সে এটা করার চেষ্টা করছে ১। ২ নম্বর সমস্যা যেটা, সেটা হচ্ছে যে মিডিয়ার পাশাপাশি তারা কি করল? সীমান্তে গন্ডগোল লাগানোর চেষ্টা করল আবার। তো ভারতের সাথে বাংলাদেশের ৪,১৫৬ কিলোমিটার সীমান্ত আছে। এই সীমান্তের ভেতরে ৮০০ কিলোমিটার একমাত্র কাঁটাতার বেড়া দেওয়া বাকি। বাকি পুরাটা কিন্তু শেখ হাসিনার সাথে হাত মিলায়া এই পুরা সীমান্ত তারা দিয়ে ফেলছে অলরেডি কাঁটাতারের বেড়া। সেই কাঁটাতারের বেড়া দেওয়া সীমান্তে এসে তারা বারবার কিন্তু আমাদের সীমান্তরক্ষী বাহিনী যারা আছে তাদেরকে উৎপাত করার চেষ্টা করছিল। এটাও আমরা থামাইলাম। সো 3rd কি অ্যাঙ্গেল ছিল? ইনফ্যাক্ট আর্মি লঞ্চ করা ছাড়া বাকি যা করা দরকার সব তারা করে ফেলছে। আর্মি যেহেতু চুপ আছে এটা তো মানে দেখতে ভালো লাগতেছে না। সুতরাং এটা ছিল তাদের সেই গ্র্যান্ড যে প্ল্যানটা আছে, মাস্টার প্ল্যানটা যেটা, মাস্টার প্ল্যানের একটা অংশ যে ঠিক আছে সেনাপ্রধানের মুখ দিয়ে বলাও। সেনাপ্রধান ১ বার ২ বার করে বলতেছে। ভারতের সেনাপ্রধান কয়দিন আগে বলল যে বাংলাদেশে নাকি আইএসআই এর এজেন্ট পাওয়া যাচ্ছে। ঠিক আছে? তো একদিন তো উনার এজেন্টরাও ছিল ওদের এই জায়গায়। তারা কি সবাই চলে গেছে এখন? তার মানে উনি প্রকারান্তে স্বীকার করতেছেন যে বাংলাদেশের অভ্যন্তরে রয়ের এজেন্ট আগেও ছিল, এখন হয়তো কমে গেছে। এরকমই তো বলার চেষ্টা করতেছেন। আবার উনি এখতিয়ারের বাইরে গিয়ে কথা বললেন। একটা রাষ্ট্রের গোয়েন্দা অপারেশন সেনাবাহিনীর হাতে থাকে না। এটা নিয়ে আবার উনি কথা বলতে গেছেন ওই জায়গায়। সো উনি রিপিটেডলি একটার পর একটা কাজ করে যাচ্ছেন। কিন্তু এইটা আমার মনে হয় না যে উনার মতো বর্ষীয়ান একজন সেনাপ্রধান তার এই ভুলগুলো করার কথা। কারণ এগুলো তো আসলে ভুলই না। এগুলো তো সরকার মোদি শিখাইয়া দিচ্ছে বলে। শিখাই দিচ্ছে। ইয়ে এখন যে বিষয়টা আসতেছে যে সামনে নির্বাচনের একটা বিষয় আছে। বিপ্লব পরবর্তী যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, এই সরকারের ভবিষ্যৎটা কিভাবে হবে? ছাত্রদের একটা নতুন দল গঠন হইছে। আমি যে এই ৩-৪ টা বিষয় এই মুহূর্তে আমাদের সামনে আছে। আমি আপনাকে যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে
বিপ্লব পরবর্তী এই যে বাংলাদেশের রাজনীতির এই মুহূর্তে ভবিষ্যৎটা কি? মানে যে ৩ টা প্রশ্ন করলাম, ৩ টা প্রশ্নের একটা হচ্ছে মানে সমন্বিত রূপ হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে রাজনীতির ভবিষ্যৎটা কি? আপনি কি মনে করেন? ধন্যবাদ। বিপ্লবোত্তর বাংলাদেশ সম্পর্কে আলোচনা করার আগে বিপ্লব পূর্ববর্তী বাংলাদেশের ব্যাপারে একটু কথা না বললে আসলে জিনিসটা হবে না এই কারণে যে ১৯৭১ নিয়ে এত গল্প শুনছি আমরা। তো তখন তো আর আমরা বেঁচে ছিলাম না। সো যে যাই বলে দেয় হা করে শুনি যে না আচ্ছা ঠিক আছে এরকম হইছে হয়তো। মজার ব্যাপার হচ্ছে এখন অনেকে অনেক গল্প বলে যেগুলো শুনে আমি হা হয়ে শুনি যে আসলে এরকম ছিল। মানে হিস্ট্রি হয়ে সারে নাই এখনো। একটা ঘটনা হিস্ট্রি হইতে একটা টাইম লাগে। তার আগেই দেখি যে বয়ানের বিভিন্ন ধরনের চেঞ্জ চলে আসছে। মানে একটা জলজন্ত ঘটনা, জলজন্ত ঘটনা। চোখের সামনে ঘটা ঘটনা। তাইলে চলেন বিপ্লবের আগে কি দেখছি? আমি কি দেখছি? একটা পাবলিক হিসেবে আমি কি দেখছি? আমার মনে করেন যে ফার্স্ট নোটিসে আসলো আম আওয়ামী লীগ সরকারের লাস্ট টার্মের যেটা ঘটনাগুলা আমার চোখে পড়ছে। আর বিপ্লবটাকে আমি কিভাবে দেখছি এটা বলি। ফার্স্টে আমরা কি দেখলাম যে খুব বেশি বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু চলতেছে। বিরক্তকর হয়ে গেল ব্যাপারটা। মানে মূর্তি হয়ে যাচ্ছে, লোকজন পূজা করতে শুরু করছে। ইভেন সরকারি চিঠির উপরে এই বঙ্গবন্ধুর ছবি দেওয়া। ৫০ বছর না ১০০ বছর পূর্তি। হ্যাঁ, জন্ম শতবর্ষ। মানে এটা আর কোথাও দেখি নাই। দেশ-বিদেশে অনেক চিঠি দেখছি ভাই। ঠিক আছে? দেশি-বিদেশি অনেক করেসপন্ডেন্স দিছি। কোথাও আমি দেখি নাই যে এরকম মনে করেন যে এর দেশের প্রধানের ছবি লাগায় দিয়ে তারপরে চিঠি আসে। তো তখন আ মানে পাবলিক ফিল করতে শুরু করলো যে ইটস হ্যাপেনিং টু মাচ। এখন আপনি ব্যাপারটা অনেকটা জিগিরের মতো হয়ে গেল। যে মানে আমরা কথাই শুরু হইতো যে জাতির জনক, স্বপ্নদ্রষ্টা এই সেই দিয়া আগে ১.৫ হাত লম্বা একটা মনে করেন যে গৌরচন্দ্রিকা দিয়ে তারপরে শেখ মুজিবুর রহমানের নাম আসতো। তো এইটা আস্তে, আস্তে পাবলিকলি আমাদের ভেতরে আসলে এক ধরনের বিরক্তির সৃষ্টি করছে। আমি এটার উইটনেস। এরপরে আমার ধারণা ১ম চমক খেলাম আমরা হচ্ছে জুলকারনাইন সাহেবের ওই রিপোর্টটাতে। রাইট, রাইট? যে রিপোর্টটাতে আসলো যে ওই প্রাইম মিনিস্টার ম্যান। ম্যান। তখন আমরা আরেকটা ধাক্কা খেলাম। আরে মানে সেনাপ্রধান এটাও সম্ভব। তার উপর আবার আল জাজিরার মতো ইয়া থেকে রিপোর্ট আসছে। এবং এই রিপোর্টরে রিপালস করার জন্য ডিফেন্ড করার মতো ডিফেন্ড গভর্নমেন্টের কাছে মানে গভর্নমেন্টও পারল না, আর্মিও পারল না এটা ডিফেন্ড করতে। আমরা আরেকটা ধাক্কা খেলাম। তার মানে আমরা চিন্তা করলাম সামথিং ইজ রং। এর ভেতরে পিনাকি মনে করেন যে ভিডিও বানানো শুরু করল। তো ফার্স্ট এর দিকে আমরা চিন্তা করতাম এই লোকটা খালি কাকা করতেছে। কি? দেশ তো ভালো চলে, কারেন্ট তো যায় না। তারপরে বঙ্গবন্ধুর বটিকা সকাল বিকাল খাইতেছি, আমাদের তো পেট খারাপ করে না। এই লোকটা কেন চিল্লায় মাঝখান থেকে? তো আমরা ইনিশিয়ালি ভাবলাম ও হচ্ছে কনস্পিরেসি থিওরিস্ট। ঠিক আছে? শুরুতে আমরা তাই ভাবলাম। কিন্তু কয়দিন পরে দেখি পিনাকির থামাইতে পারতেছে না। কেন থামাইতে পারতেছে না? কারণ পিনাকির বক্তব্যে লজিক ছিল, এভিডেন্স ছিল এবং পুরা আওয়ামী লীগের যে থিংক ট্যাঙ্ক আছে, এই সিআরআই, টিআরআই যারা আছে এবং এই যে বিশেষ কিছু এনজিও প্রধান আছে যারা এটার পিছনে ফান্ডিং করত, তারা মিলে পারতেছে না এক পিনাকিরে তার যে কথা আছে এটা থামাইতে পারতেছে না। আমরা পাবলিকরা আরো শোনা শুরু করলাম। যতক্ষণ মনে করেন যে আমরা টিভি খবর দেখি, যতক্ষণ না আমরা মনে করি যে অন্য কিছু দেখি, প্রতিদিন আমরা ওয়েট করা শুরু করলাম যে পিনাকির এপিসোড কখন আসবে। সাথে ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেন আমার সেগমেন্টে আগে রিচ করে নাই, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। ওকে, ওকে, ওকে। হ্যাঁ। মানে আমি তার অডিয়েন্স না। আমি এখনো ইলিয়াস হোসেন ভাইয়ের জিনিসপত্র ইদানিং দেখি। এই যে বিজিবির বিডিআর এর ব্যাপারে যেটা হইছে এটা দেখি। বাট আরেকটা সেগমেন্টকে অফকোর্স মানে ইলিয়াস ভাইয়ের একটা আলাদা সেগমেন্ট ছিল। এরপরে আসলো কনক সারোয়ার ভাই। বাংলাদেশে ডক্টর জাহিদ। ঠিক আছে? তো এরা যখন একসাথে বলা শুরু করলো এবং আমরা লক্ষ্য করলাম যে কিরে আমরা তখন মিলাইতে শুরু করলাম। আসলেও তো মানে এরা তো কনস্পিরেসি থিওরি স্টাইলে আমরা ভাবছিলাম যে এটা করতেছে। কিন্তু ওরা যা বলতেছে এটা তো আচ্ছা। মিলে যাচ্ছে অন গ্রাউন্ডে। এরপর আরেকটা ধাক্কা খেলাম আমরা কবে? সেটা হচ্ছে যখন এস আলমের এত বড় কেস কিন্তু সরকার বলল যে এই কেসটা আগামী নির্বাচনের আগে আর ওপেন করা হবে না। এক্স ফাইলস বানায় ফেললো এটারে। তখন আমরা পাবলিকরা আসলে দুশ্চিন্তায় পড়ে গেলাম যে আসলে হচ্ছে কি? আদানি কেস, এই কেস, ওই কেস এটা। তার সাথে যুক্ত হইল কি? এই পিনাকি সবার ফার্স্টে ওপেন করে দিল, রিজার্ভ নাই। হ্যাঁ। এবং তার প্রেডিকশন গুলো এত চমৎকারভাবে লাগতে শুরু করলো যে গভর্নমেন্ট এটাকে
ডিফেন্ড করতে পারতেছে না। মানে যেটা বলতেছে সেটাই হচ্ছে। সেটাই হচ্ছে এবং গভর্নমেন্ট এটাকে ডিফেন্ডই করতে পারতেছে না। হুম। এবং আমরা দেখলাম যে মানে উনি কাঁঠাল রানী বলতেছেন, উনি স্বৈরাচারের মা বলতেছেন, যাই বলতেছেন, চমৎকারভাবে অ্যালাইন করতেছে জিনিসপত্র। এবং পপুলারিটির দিক থেকে দেখা গেল যে গভর্নমেন্ট কিন্তু ক্রেডিবিলিটি হারায় ফেলল। এরপরে হলো আবার ধরেন ২৪ এর ইলেকশন। হুম। ঠিক আছে? একদম যেভাবে প্রেডিক্ট করছে সোশ্যাল মিডিয়া সেম। অ্যাক্টিভিস্টরা ঠিক একইভাবে ঘটনা ঘটছে। ঠিক আছে? তো তখন আমাদের মাথার গায়ে কুত্তা পাকার অবস্থা। কেন? একদিকে পলিটিক্স নিয়ে আসলে ভাবার সময় কই? দেশের নাই রিজার্ভ। জিনিসপত্রের লোকজনের দাম। চাকরি-বাকরি নাই। আমরা চাকরি করে খাই। আমরা তো আমাদের কোম্পানিগুলোতে দেখতেছি ছাঁটাই চলতেছে। নতুন কোনো হায়ারিং চলতেছে না। ফান্ডিং কমে ফান্ডিং যাচ্ছে। কমে যাচ্ছে সব দিক থেকে। এখন এই পরিস্থিতিতে তখন আমরা আছি। স্টিল আমরা দেখতেছি আসলে নাই তো অপোজিশন। অপোজিশন বলে আমরা যারা বিএনপি এবং জামাতের দিকে আগে তাকায় থাকতাম, আজ থেকে ৫ বছর আগে, তারা তো গত ৫ বছর ধরে ওদের দিকে তাকানো বন্ধ করে দিছি। কেন বন্ধ করে দিছি? তারা নিজেরা হতাশ হয়ে গেছে। হ্যাঁ, তারা নিজেরা হতাশ ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে পেগাসাসের মতো বিভিন্ন ধরনের টেকনোলজি দিয়ে মানে আওয়ামী লীগ এমনভাবে খেলছে যে মানে মনে হয় যে একটা ৮ বছরের বাচ্চা একটা ৮০ বছরের বুড়ার সাথে দাবা খেলতে বসছে। মানে ও কি চাল দিবে আওয়ামী লীগ আগে থেকে জানে। আগে থেকে জানে। কারণ তার ফোন কল শুনতেছে, সব শুনতেছে। ওই যে পেগাসাস ইসরায়েলি টেকনোলজি ওটা দিয়ে শুনছে। শুনে এখন যেটা হইছে যে বিরোধী দলের কাছে আমাদের জনগণের প্রত্যাশা 0। না, এরা আর কিছু করতে পারবে না। ঠিক আছে? সে মানে খালেদা জিয়া মানে তার গৃহে বন্দী। আমরা জানি যে উনাকে আর উদ্ধার বিএনপি করতে পারবে না। এটুকু আমরা বিলিভ করা শুরু করছিলাম এবং পারেও নাই শেষ না, পর্যন্ত। পারেনি। জামায়াতের আসলে তো ওদের সিস্টেমই কিরকম আল্লাহই জানে। মানে ওরা কি সিস্টেমে কাজ করে পাবলিক আমরা বুঝি কম। মানে এটুক বুঝি যে জামায়াতে বোধহয় আপনার যত কোয়ালিফিকেশন থাকুক, আপনারা যে হঠাৎ করে দিবে তা না। আপনারা আবার সেই নিচে কি সাথী ভাই হওয়া লাগবে, রুকন হওয়া লাগবে, তারপর হুম। মানে এটা আরেক আর্মির মতো। লেয়ার হ্যাঁ, মানে আপনি আর্মিতে যেরকম সাডেনলি গিয়ে জয়েন করতে পারবেন না, এরকম জামাতেও জয়েন করা যাবে না। এইজন্য পাবলিক আসলে এটা নিয়ে ভাবেই কম। আচ্ছা ঠিক আছে ওরা আল্লাহ বিল্লাহ করতেছে ইয়ে করুক। এবং ওরা বুঝে কম বললে তারা ফার্স্টেই বলে যে আগে ৭১ ক্ষমা চায় আসো। হ্যাঁ। মানে পাবলিক তো আসলে এত গভীরভাবে ভাবতে চাই না আমরা। আমরা চিন্তা করি যে সামনে যেটা আছে এটা আগে শেষ হোক। তাইলে এখন পরিস্থিতি চিন্তা করেন আপনি। যে পলিটিক্যালি আমরা হতাশ। আমরা বাধ্য হইছি এটা মাইনে নিতে। ঠিক আছে? মাঝখান দিয়ে মনে করেন যে আমাদের আর্মির দিকে আমরা আগে তাকাইতাম। আ ইনফ্যাক্ট ১৮ র ইলেকশনের পর থেকে আমরা আর্মির দিকেও তাকানো বন্ধ করে দিছি। হুম। এবং যখন আমরা শুনছি যে আর্মিতে ইন্ডিয়ান ক্রেডিট লাইন আছে, আর্মি ইন্ডিয়ার কাছ থেকে মোটর কিনতেছে, আর্মি ইন্ডিয়ার কাছ থেকে গাড়ি কিনতেছে, আমরা এখন আর কি করব? চোখের ভিতরে মোমবাতি ঢুকাই দিই এরকম একটা অবস্থা। দেখতেও তো আর ভালো লাগে না। আর কত দেখব? আমি আপনার সাথে যুদ্ধ করব, আপনার কাছ থেকে অস্ত্র কিনতেছি আমি। তো যুদ্ধে যখন লাগবে তখন আপনারা আমারে দিবেন এই অস্ত্র? না। আর যেগুলো দিছে ওগুলো ফেরত নিয়ে গেছে ভালো। ওগুলো ফেরতের চেয়ে ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে আপনি লেবাননে দেখেন নাই ইসরায়েল কি করল? পেজার বিক্রি করছে তারপর পেজার বাস্ট করে দিছে সব একসাথে ৭,০০০ ৮,০০০ শেষ। স্যার ওইখানে আমি এই যে সোলার প্যানেলের ব্যাটারির বিস্ফোরণ হইছে। হ্যাঁ, এইজন্যই আমি বললাম। আপনি হচ্ছে ওয়াকি-টকি জাপানিজ ওয়াকি-টকি যেটা হচ্ছে ১০ বছর আগে প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, তার ব্যাটারিতে বিস্ফোরণ ঘটছে। তো তাহলে এইজন্যই আমি বললাম যে আপনি আপনার পটেনশিয়াল এনিমির কাছ থেকে জিনিসপত্র কিনলে পরে এই সমস্যা। আপনি দেখবেন যে প্যারাশুট তেলের ভিতরে বিষ মাখায় দিছে। আপনি শেষ। ইন্ডিয়ান তেল তো এটা নাকি? হ্যাঁ, 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 হ্যাঁ। যাই হোক প্রসঙ্গে আসি যে কিভাবে বিপ্লবের ক্রনোলজিটা ছিল। ঐরকম একটা পরিস্থিতিতে হঠাৎ করে মনে করেন যে আমরা শুনলাম যে কোটা নিয়ে ছাত্ররা চিল্লাচিল্লি করতেছে। রাইট? তো ফার্স্ট এ কি চিন্তা করলাম এর আগে তো নূরও একবার চিল্লাচিল্লি করছিল। এই কোটা বিরোধী আন্দোলন ফার্স্ট এ নূর শুরু করছিল না? ১৮ তে। ভিপি নূর। আমরা চিন্তা করলাম যে ওইটা। এজ এ পাবলিক ভাই এটা নিয়ে এত আমার মানে আমাদের এত ইয়ে ছিল না। আচ্ছা ঠিক আছে বাচ্চারা কোটা নিয়ে ইয়ে করতেছে এটা নিয়ে এরা আমরা এটা নিরাপদ সড়ক আন্দোলনের মতো ওরকম একটা আন্দোলন কিছু কিন্তু ধরছি যে ঠিক আছে ছেলেরা মানে মানে উইথ ডিউ রেসপেক্ট হ্যাঁ, মানে সম্মান নিয়ে ইভেন অনেক পাবলিক আমরা ভাবতেছিলাম যে দেশের এখন ক্রাইসিস যে পৌঁছাইছে রিজার্ভ নাই, চাকরি-বাকরি নাই। এই ছেলেরা এইজন্যই কোটা আন্দোলন করতেছে। কারণ তাদের তো বাঁচতে হবে। ঠিক আছে? আমরা এখানে চুপচাপ। তারপর কোটা আন্দোলনের যে ঘটনাটা ওই যে শেখ হাসিনা যখন বলল রাজাকার, আরো ফুঁসে উঠল। রাজাকারের বাচ্চা। তখন পর্যন্ত ধরেন আমরা কি চিন্তা করলাম, এই শেষ। এই ভদ্রমহিলাটা কাজ করলো। এটা এখন তো এই মানে সরকার মনে হয় পড়ে যাবে এটার জন্য। এই যে আমাদের মাথায় আসা শুরু হইল।
আসলেই স্যার State একটা search. সত্য কথা মানে এই একটা কথাই কিন্তু এক্স্যাক্টলি। এই এখন তাইলে আপনি আমাকে বলেন, এই যেদিন উনি এই কথা বলল, ঐদিন আপনার মাথায় আমার মাথায় একসাথে স্পার্ক করল। হ্যাঁ, এটা তো ভাই বৈষম্য বিরোধী আন্দোলন মানে আমাকে স্পার্ক করায় নাই। না। এইটা রাইট করাইছে পিনাকি, এটা রাইট করাইছে ধরেন কনক সারোয়ার, ডক্টর জাহিদ, তারপরে আপনি যদি ইয়ার কথা বলেন, ওই যে ইলিয়াস ভাইয়ের কথা হুম। বলেন। এরা সবাই গত ৬ মাস, ৭ মাস, ১ বছর ধরে, ২ বছর ধরে আস্তে, আস্তে আমার আপনার ব্রেইনটা ইয়ে করাইছে। ভাই আপনার তো আর বুঝাইছে আমাদের। কোটায় চাকরি দরকার নাই। না দরকার আপনার বাচ্চা ছোট, রাইট? আপনার ভাইরাও কেউ কোটা এখন না, চাচ্ছে না, না। না। তাহলে কোটা কিভাবে আপনার সাথে রিলেট করলো? রিলেট তো করে নাই। কিন্তু আপনার মাথায় তখন রিলেট করছে যে আরে এই যে কোটা বিরোধী যে ব্যাপারটা আছে, এইটারে সরকার এই ১ম দেখতেছি ম্যানেজ করতে পারতেছে না। হুম। যখন আমরা দেখলাম মোরগঞ্জে নাহিদরে পিটায় মোরগঞ্জে পাছাল আল্লাহ ফেলছে, ওই ছবি যখন আসলো, উনাদের উপরে যখন পেপার রেখে নাহিদ ইয়ে করতেছে, তখন আমাদের মাথায় আসলো যে ইটস হ্যাপেনিং টু মাচ। হুম। আর তার চেয়েও বড় যেটা আমাদের কাছে মনে হয়েছে, এই যে এতদিন ধরে আমরা প্রিপারেশন নিচ্ছি, হুম। পাবলিক প্রিপারেশন, হ্যাঁ, তখন আমরা এটার সাথে আমাদের অ্যালাইনমেন্ট খুঁজে পাইলাম। হ্যাঁ। আমরা অ্যালাইনমেন্ট খুঁজে পাইলাম, পাওয়ার পরে যেটা আমরা পলিটিক্যাল দলগুলোর সাথে অ্যালাইনমেন্ট পাই। পলিটিক্যাল দল তো নাই যে। নাই। তখন তো আমরা বিএনপির দিকে তাকাইছিলাম। বিএনপি কি কোনো বিবৃতি দিছে? কোনো বিবৃতি দেয় নাই। জামাতের কোনো বিবৃতি নাই। এখন ক্লেম করতেছে যে ভেতরে শিবির ছিল। সেটা থাকতে পারে। আমরা হুম। তখন জানতাম না। বাট তখন আমরা পাবলিকরা হঠাৎ করে দেখলাম যে ওদের যে দাবি দেওয়া, হুম। এইটা ইম্পোর্টেন্ট না। ইম্পোর্টেন্ট হচ্ছে ওরা যেই স্টাইলে আগাইতেছে, এই স্টাইলে মনে হয় সবটা ফালানো যাবে। কেন? কারণ এই ১ম আমরা দেখলাম যে একটা মুভমেন্ট, যে মুভমেন্টের কোনো একক নেতা নাই। হুম। এই ১ম আমরা দেখলাম যে একটা মুভমেন্ট, যেই মুভমেন্টটা এমন একটা ভেলোসিটি পাইতেছে, হুম। যেইটার জন্য এই পেগাসাসধারী আওয়ামী লীগ সরকার, তাদের যে থিংক ট্যাঙ্ক, তারা এই স্টাইলে অ্যাটাক এর আগে দেখে নাই। প্রশ্ন ঠিক আছে? মানে কমন পড়ে নাই। হ্যাঁ, এই ১ম তারা এমন একটা স্ক্রিপ্ট হ্যাঁ। পাইলো, কোয়েশ্চেন পাইলো, যেটার আনসার স্ক্রিপ্ট তাদের দেখা নাই। দেখেন তারা খুব ব্রেইন স্টর্মিং করলো। তারা বিভিন্নভাবে চেষ্টা করলো যে এটারে কিভাবে থামানো যায়। জামাতে নিষিদ্ধ করলো লাস্টে হুদা ইভেন জামাতও চলে যেতে হাসি কিন্তু তারা দেখলো যে না, এই লাইন অফ অ্যাটাকটা যেটা আছে, এটা বিএনপি স্টাইলের অ্যাটাক না। মানে না। অথবা তাদের নোন স্টাইলের অ্যাটাক না। এতদিন যেটা ধরে এই যেটা তারা আসলে Yes. করে আসতেছে সেই স্টাইল না। ইজ অ্যাবসোলিউটলি আউট অফ দ্য বক্স একটা সিনারিও। এখন আপনি মনে করেন যে কোনো নির্দিষ্ট নেতা পাচ্ছেন না। যে এরে যদি কিনে ফেলা যায় অথবা এরে যদি আটকানো যায়, তাইলে হয়তো এদেরকে থামানো যাবে। এখন ওই জায়গাটাতে এসে ভাই, হুম। ওই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা আছে তারা ক্লেম করলো। এইটা এখন এটা কি মানে ক্লেম সঠিক কিনা আমি জানি না। বাট তারা ৯ দফাকে ১ দফায় পরিণত করে ফেলল। এবং এই ১ দফাটা হয়ে গেল কখন? যে এখন সরকার পতনের আন্দোলন হবে। দ্যাট ইস দ্য টাইম হোয়েন পাবলিক এসে এই বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে এক হইল। এক হলো স্যার। ঠিক আছে? এইটা হচ্ছে যুগ সন্ধিক্ষণ। তখন মনে করেন যে আমরা বুঝলাম যে না। এরপরে যেমন আমি একটা মানে কি বলে এটা গেটেড সোসাইটিতে থাকি। হুম। মানে হচ্ছে ডিওএইচএস এ থাকি। সেই ডিওএইচএস এর ভেতরে আমরা তখন মনে করেন যে বউ বাচ্চা সহ মনে করেন রাস্তায় নেমে আসলাম। ঠিক আছে? ডিওএইচএস এর ভেতরে মনে করেন যে আওয়ামী লীগের গুন্ডারা পুলিশ সহ ভেতরে ঢুকে গেল। ঢুকে গিয়ে বাড়িঘরের মধ্যে ভাঙচুর করলো, গুলাগুলি করলো ওই জায়গায়। দেন উই থট যে এনাফ ইজ এনাফ। ঠিক আছে? তখন গিয়ে মনে করেন যে ৫ই আগস্ট ঘটলো। ৫ই আগস্ট ঘটলো। আমরা মানে ইয়েতে গেলাম, ওই যে কি বলে? গণভবনে গেলাম। গণভবনে গিয়ে তারপরে আমরা ইয়ে করলাম সবকিছু। গণভবনে গেলাম, কিন্তু ৫ই আগস্ট বঙ্গভবনে হিট করল না। কেন করল না? হুম। আমরা এখনো জানি না। এখনো তো হিস্ট্রি হয়ে সারে নাই। এখন তো জিজ্ঞেস করা যায় যে আপনারা যারা গণভবন পর্যন্ত যাইতে পারছিলেন, ওই ঢেউটা বঙ্গভবন পর্যন্ত গেল না কেন? তাহলে তো আজকে আর আমাদের এই জগদ্দল পাথর নিয়ে ঘুরতে হয় না। রাইট। ঠিক আছে? আচ্ছা। এখন তাইলে এই ৫ই আগস্টের পরে কি হলো? আমরা ইভেন আপনি আমারও ছবি দেখবেন যে আর্মিকে মিষ্টি খাওয়াচ্ছি আমরা হ্যাঁ। ওই জায়গায়। হ্যাঁ। এই তো হলো হিস্ট্রি। তো এখন এই হিস্ট্রি এখন থেকে কোন দিক যাচ্ছে স্যার? মানে এখন কোন দিক যাবো আমরা? আমরা কি এগ্রিড যে এইটুকু পর্যন্ত হিস্ট্রি মিলছে? এই স্ট্রিমে আচ্ছা, হ্যাঁ। এখন মাঝখানে দেখবেন যে অনেকে অনেক কিছু বলবে। হুম। ওইদিন আমি একটা ছবি ছাড়ছি, যেটা ৫ই আগস্টের পর রাওয়াতে একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে আমি একটা পোস্টার ধরে আছি, যে পোস্টারে লেখা যে আ আ আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। হ্যাঁ। তো গতকালকে মনে করেন যে এটা আমি আ আমার ফেসবুকে আবার নতুন করে পোস্ট করলাম। কিছুদিন পর জিনিসটা জাগায় রাখার চেষ্টা করি। কারণ স্পিরিটটা তো থাকতে হবে আমাদের। রাইট। ওইটার নিচে এসে দেখি আরেকজন লিখছে, "ওয়াসিম ভাইয়ের নাম নেন নাই। কেন নেন নাই আমি জানি।" আরে ভাই, ৭ই আগস্ট, ৮ই আগস্টে তো ওয়াসিম ভাইয়ের নাম আমিও জানতাম না। জানার কথা না তো। হ্যাঁ। এখন আমরা পলিটিক্স খুঁজে বের করতেছি এই জায়গায়। মানে আমার ৮ তারিখের ছবিতে ওয়াসিম ভাইয়ের নাম নাই কেন? এটার ভিতরে সে পলিটিক্স খুঁজে পাচ্ছে। এভাবেই হিস্ট্রি বিকৃত হয়। এভাবেই নতুন হিস্ট্রির বয়ান তৈরি হয়।
নাও লেট আস লুক টুয়ার্ডস দ্য ফিউচার। হুম। আপনি যেটা বলতেছেন যে এই জায়গায় পলিটিক্যাল ভবিষ্যৎ কি? পলিটিক্যাল ভবিষ্যৎ বলতে তো এই মুহূর্তে আপনি আরো স্পেসিফিক কোয়েশ্চেন করার আগে আমি এইটুক বলি, সেটা হচ্ছে যে বিএনপি ভাবতেছে যে উই আর আল্টিমেট চয়েস, আমরা ছাড়া তো আর কেউ করার নাই। নেই। হ্যাঁ, মানে সো ছাত্র কয়জন? ২ জন। তারা বরং এখন এরকম অবস্থা। হ্যাঁ, এখন মনে করেন যে বিএনপি এখন রেসে ফার্স্ট হওয়ার জন্য রেডি হচ্ছে, সরকার গঠনের জন্য রেডি হচ্ছে এবং তারা মূলত তাদের যে নেতাকর্মী আছে তাদেরকে কন্ট্রোল করার রিঅ্যাসেম্বল চেষ্টা করতেছে কিন্তু স্যার। কন্ট্রোল করার চেষ্টা আমি করতেছে। একটু এড করি স্যার একটা জিনিস। মানে জিনিসটা আমার ভালো লাগছে বলে শেয়ার করতেছি। সেটা হচ্ছে যে লাস্ট আমার বাড়ি খুলনায়। লাস্ট খুলনার কয়েকটা কমিটি হইছে। বেশ করে খুলনা মহানগরের কমিটিটা তারা ভোটাভুটির মাধ্যমে করছে। বাহ! এটার মধ্যে বিভিন্ন কিছু থাকতে পারে, বাট দিস ইস দ্য মানে স্টার্টিং অফ দ্য প্র্যাকটিস, যে ডেমোক্রেসির যে প্র্যাকটিসটা, এটা কিছু, কিছু জায়গায় শুরু করতেছে। এখন এটা কন্টিনিউ থাকবে কি থাকবে না এটা সময় বলে দেবে। বাট এই প্র্যাকটিসটার বড় অভাব আমরা দেখছি। যে একক নেতা, হ্যাঁ, একক এখনকার সবকিছু। সিনারিওতে যেটা হইছে ভাই, নাম্বার 1 হচ্ছে যে আপনি ২ ধরনের পলিটিক্যাল সিনারিও নিয়ে আমরা এখন কথা বলতে পারি। একটা হচ্ছে এক্সিস্টিং দল যারা আছে তাদের ব্যাপারে কথা বলি। আরেকটা হচ্ছে যারা হবু দল, মানে যারা এখনো জন্ম নিয়ে সারে নাই বাট পাইপলাইনে আছে, তাদের ব্যাপারে বা আসবে, আসতেছে। আসবে, আসতেছে এরকম। তো যারা অলরেডি এক্সিস্টিং পার্টি আছে এদের জন্য একটা বড় বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যে আম আওয়ামী লীগ তো আ আ ২০২৪ সালে এসে নতুন সরকার হুম, গঠন করল। তাইলে তার নেক্সট ইলেকশন হওয়ার ডেট কবে ছিল? ২৯। ২৯ এ। হুম, তাহলে অ্যা মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি যারা, টু বি ভেরি স্পেসিফিক বিএনপি এবং জামায়াত, তারা আসলে ২৯ পর্যন্ত ওয়েট করার জন্য রেডি ছিল, রাইট? হুম, ছিল তো। হ্যাঁ, তাহলে ২৯ কারণ তারা তো সংবিধান মানে, হ্যাঁ। সংবিধান মানা দল। হুম। সুতরাং তারা সাংবিধানিকভাবেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে যে ২৯ সালের আগ পর্যন্ত আসলে ঈদের পরে ঈদ খেলে আমরা বলব যে আগামী ঈদের পরে, আগামী ঈদের পরে এভাবে আগাবে। আমরা তো অভ্যস্ত হয়ে গেছি গত ১৫ বছরে। বুঝেন নাই? এটা তো ওনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। ইয়া তো উনারা যেরকম এখন মনে করেন যে কথা বললেই নাকি উজু করা লাগবে, ইয়ে করা লাগবে। এটা আবার ওই টাইপের ধরেন কথাবার্তা শুরু হয়ে গেছে। এটা আমি তারেক জিয়াকে অনুরোধ করব যে এই ধরনের মানে ফ্যাসিস্ট বয়ান যেন বন্ধ করেন হুম। দলের ভেতরে। আচ্ছা। তো ফার্স্ট কথা হচ্ছে যে আমরা পাবলিকরা ফার্স্টেই তো বুঝে গেছিলাম যে এরা আসলে ২৯ পর্যন্ত ওয়েট করতেছে। এখন আপনার গাড়ি আসার কথা সন্ধ্যা ৬:৩০ টায়। হঠাৎ করে গাড়ি যখন ৩ টায় চলে আসছে, এখন তো আপনি ব্যাগ গুছায় ছাড়েন নাই তো। রাইট। তাই তো? তাহলে আপনি এখন তো আমাদের মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টির ঘটনা তো তাই। ব্যাগ রাইখে উঠতে হবে গাড়িতে। এখন পর্যন্ত তারা গুছায় ছাড়ে নাই। হ্যাঁ। এখন হঠাৎ করে যখন এই মানে শেখ হাসিনা পালাইছে, তখন তো এদের এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। হুম। মানে এখন কি পার্টি গুছাবো, গণতন্ত্র আনবো, লিডার খুঁজে বের করব। লিডারও তো নাই বেশিরভাগ ওই জায়গায়। এখন পলিটিক্যাল একটা হচপচ কিন্তু এই জায়গায় আছে। কিছুদিন পর ধরেন যে খালি হুঙ্কার দিচ্ছে যে এই নির্বাচন কালকে হবে, নির্বাচন কালকে হবে, এরকম এটাই চলতেছে এখন মেইনস্ট্রিমে। সো আমি একের পর এক যদি বলি বিএনপির কথা যেটা বলতে পারি, আম আমার ব্যক্তিগত মতামত এটা। সেটা হচ্ছে বিএনপি মোটামুটি ধরে নিচ্ছে যে তারা এখন আল্টিমেট চয়েস, তারা সরকার গঠন করবে। সো অ্যাকর্ডিংলি তারা এখন মনে করেন যে তাদের মন্ত্রিপরিষদ কি হবে, তারপর কি হবে এগুলো নিয়ে চিন্তাভাবনায় ব্যস্ত আছে। জামায়াতের একটা ভোট ব্যাংক আছে। বাট এটা কেন জানি বাড়ে না। ওইটুকুই থাকে। ওই যে বারবার বলতেছি যে এরা যে কি করে, এতে পলিটিক্যাল যে ইডিওলজিটা কি, এটা পাবলিক খুব ক্লিয়ার না। আমি নিজেই ক্লিয়ার না খুব একটা। মানে ঠিক এই আছে? যে আমরা পিনাকির একটা দেখছিলাম যে এদের যে আসলে পলিটিক্যাল প্র্যাকটিস মানে ভেরি ডিফারেন্ট। মানে রেগুলার বাংলাদেশের বিএনপি বা আওয়ামী লীগের মতো না। এদের এই এরা প্র্যাকটিস। এরা ধর্মভিত্তিক, মানে আমার কথা হচ্ছে যে আমি যদি কখনো ধরেন যে ভোট দিই ওখানে, তাইলে আমার প্রায়োরিটি কি হবে? প্রায়োরিটি হবে যে আচ্ছা ঠিক আছে এটা দাঁড়িপাল্লা ইসলামের দল। এই তো? দেন ওকে ওইটা নিয়ে ওনারা আছেন। উনারা স্বপ্ন দেখতেছেন যে এটা বিরোধী দল করবে। সব দল। আমার তো ফাঁকা। হ্যাঁ, আওয়ামী লীগ যেহেতু নাই, ইসলামিক দলগুলো নিয়ে। না, সব ইসলামিক দল নিয়ে জামায়াত করবে ওইটা তো দেখতেছি না আমি। মেবি আপনার নিউজপেপার আমার নিউজপেপার আলাদা তাইলে। আচ্ছা। আমারটা তো আমি দেখি যে হ্যাঁ, এক তাবলিগ জামাত, মানে ওই যে কি বলে এটারে বিশ্ব ইজতেমায় মনে করেন যে ২ পার্টি আমাদের। হ্যাঁ। আমরা তো এখানে আরেক মক্কা বানায় ফেলছি যেখানে হজ হয়। হুম। ওই টাইপের আরকি। সো ওই একটা বিশ্ব ইজতেমায় আমাদের ২ টা পার্টি থাকে। সরকার বাধ্য হইছে যে মানে একটা ডেট হচ্ছে এই পার্টির জন্য, একটা ডেট হচ্ছে ওই পার্টির জন্য। মানে মিউচুয়াল করতে তাইলে পারে না। তার মানে হচ্ছে ইসলামিক দলগুলো যে বাংলাদেশে একাট্টা,
আসলাম যে এক, ওইটা আমি এখনো হয়তো আমার ব্যাখ্যায় ভুল আছে অথবা আমি হয়তো অতটা জানি না। বাট আমার কাছে মনে হয় যে না, জামাত মানেই যে সকল ইসলামিক দলের প্রতিনিধি তা তো না। না, কেটে গেল। জামাত যেটা হয়তো আশা করতেছে যে সামনে যেই সরকার গঠন হবে সেটার তারা হবে বিরোধী দল। ঠিক হুম, আছে? হুম। আর অন্যান্য যে পার্টি আছে, ছোট, ছোট পার্টি আছে, যেগুলা মনে করেন যে আওয়ামী লীগের সাথে ছিল ১৪ দলীয় জোট তারা তো গেছে। আওয়ামী লীগের সাথে, সাথে ওরাও চলে গেল। আর অবশিষ্ট যারা আছে তারা ২ টা স্বপ্ন দেখতেছে। একটা হচ্ছে যদি জাতীয় সরকার টাইপের কিছু হয়, হুম। তাইলে কিছু স্টেক পাবে। আর যদি না হয় তাইলে তারা এবার কোয়ালিশনে যাওয়ার চেষ্টা করবে। কেউ হয়তো ভাবতেছে বিএনপির সাথে অ্যা ব্যা গাঁটছড়া বাঁধবে, কেউ হয়তো ভাবতেছে জামাতের সাথে জোট করবে। এই তো। এইগুলো হচ্ছে আপনার মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টিদের যে আন্ডারস্ট্যান্ডিং ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। আচ্ছা। পাইপলাইনে যারা আছে ওদের ব্যাপারে জি, নতুন দল যারা গঠন করে ছাত্রদের বৈষম্য বিরোধী যারা ছিল। ছাত্রদের দলের ব্যাপারটাতে ১ম জিনিস হচ্ছে যে আমি অত্যন্ত হোপফুল যে তারা হুম। পলিটিক্স এর ব্যাপারে ভাবতেছে। বাট একই সাথে ধরেন আমি কিছু জিনিস কোয়েশ্চেন এর আনসার না পাওয়া পর্যন্ত আসলে এটা বলা কঠিন। এখন পর্যন্ত তাদের পলিটিক্যাল দলটা তো সারফেস করে নাই। মানে আজকে আমরা যখন আলোচনা করতেছি তখন পর্যন্ত করে নাই। ২৮ তারিখে সম্ভবত ওরা সারফেস করবে। তো আমাদেরকে মানে আমরা যারা কমন ভোটার তারা কিভাবে ভাবার চেষ্টা করি? তারা ভাবার চেষ্টা করি নাম্বার 1 হচ্ছে এর আগেও তো ছাত্রদের দল হইছে। হুম। যেমন ভিপি নুরের গণপরিষদও তো একই রকম সেটআপে হইছে। বাট খুব একটা কি ইমপ্যাক্ট ফেলতে পারছে? না। বরং ভিপি নুরের কি ওই যে উম ইসরায়েলি কানেকশন, তারপরে ফান্ডের হুম। ব্যাপার-স্যাপার নিয়ে আমেরিকান এম্বাসিতে কানেকশন নিয়ে। কানেকশন নিয়ে। আবার মাঝখানে তো ভিপি নুর হচ্ছে মন্দিরের ঘন্টার মতো হয়ে গেছিল। কয়দিন পর দেখি ধরে নিয়ে খালি ওই যে ইয়া হারুন একদিক দিয়ে মারে আবার ভাত খাওয়ায়। মারে আবার ভাত খাওয়ায়। তো এইবারের যে ছাত্র দের যে দলটা আছে, এইটা তো অনেক এক্সপেকটেশন ক্রিয়েট করছে অফকোর্স। আম এবং দেখার বিষয় সামনে যেটা সেটা হচ্ছে যে যেমন নাহিদ মানে পাবলিক যেভাবে ভাবতেছে দেখলাম আরকি। যে প্রথমত হচ্ছে যে ৩ জন উপদেষ্টা ছিল তাদের। মাহফুজ, আসিফ, নাহিদ। এর ভেতরে নাহিদ বের হয়ে আসছে। মাহফুজ আর আসিফ তো এখন রয়ে গেছে। তাইলে সরকারের ভিতরে থেকে আবার মনে করেন যে পলিটিক্যাল পার্টি বানানো। ওই কিংস পার্টি হচ্ছে। কিংস পার্টি আর পাবলিক তো আর কিংস কুইন বুঝে না ভাই। পাবলিক বুঝে যে ভাই আপনি বাইরে পলিটিক্যাল পার্টি বানাইতেছেন আবার আপনার ২ জন তো উপদেষ্টা। কমিটির তাহলে তো আপনার পলিটিক্যাল পার্টি এটা সোনায় সোহাগা হয়ে যাবে। পাবলিক না মানে বেইনসাফি দেখতে চায় না। সে বেইনসাফির শিকার। কিন্তু তার চোখের সামনে বেইনসাফি সে পছন্দ করে না। এটা একটা জিনিস। তাদের কাছে ফেয়ারনেস ভালো লাগে। এই যে নাহিদ যেরকম পদত্যাগ করলো সবাই নাহিদে লাইক করছে। ঠিক আছে? এখন ওই যে আমাদের তথ্য সরি এই সংবাদ-টংবাদ নিয়ে কাজ করে শফিক সাহেব। উনি নাকি বলছে যে একদিন নাহিদ প্রধানমন্ত্রী হইতে পারে দেশে। হুম। তো হইলেও হইতে পারে। বাট পাবলিক যেটা পছন্দ করছে সেটা হচ্ছে নাহিদ পদত্যাগ করছে। পাবলিক যেটা পছন্দ করছে সেটা হচ্ছে নাহিদ তার সম্পদের হিসাব বিবরণী দিছে। এখন নাহিদের বয়স আর কত? ওই বয়সে আর কতই সম্পদ হবে? ও তো আর ওই যে ছাত্রলীগের গুন্ডা না। না। যে মানে ওই টেন্ডারবাজি টেন্ডার করছে, বাজি করে হ্যাঁ। টাকা ইনকাম করছে। পিওর একটা ছাত্র। খুব মানে আম আ আ আমি বলব যে খুবই ভদ্র একটা ছেলে। হুম। এবং নলেজেবল। নলেজেবল একটা ছেলে। হুম। তো ওই ছেলের যে কাজ একটা করছে এটা একটা দৃষ্টান্তমূলক কাজ। রাইট। যে তার সম্পদের হিসাব বিবরণী দিয়ে দিছে। এখন অন্যান্য পলিটিক্যাল লিডার যারা আছে আমরা কিন্তু তাদের কাছে এই জিনিস চাইবো। চাইবো। আর নইলে কিন্তু ভোট দিব না। বাট দেব। বুঝছেন? তো এই জায়গায় তো এসে ব্যাপার যদি আসে স্যার আমি একটু আপনার সাথে এড করতে চাই। দেখেন একটা পলিটিক্যাল পার্টি করা একটা বিষয়। পলিটিক্যাল পার্টি অনেকেই করছে। আন্দালিব রহমান পার্থর মতো মানুষও একটা দল চালায়। তো সেই দলের যে ইমপ্যাক্ট মানে যখন আর নির্বাচনের সময় যখন আসে তখন কিন্তু একটা বড় ব্যাপার কাজ করে। কারণ একদম রুট লেভেল পর্যন্ত একটা মানে বিশ্বাসযোগ্য মানুষকে সেট করা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার হয়। যেমন একটা যদি আমি বলি আমি অনেক বড় পরিসরে নির্বাচনকে দেখার সুযোগ হয়নি। আমি যদি আমার ওয়ার্ডের নির্বাচনটার কথা বলি, আমাদের ওয়ার্ডটা খুলনায় ২৪ নং ওয়ার্ড। এখানে ২৪,১০০ ভোটার ছিল। আমি ২০০০ আ আওয়ামী লীগ ক্ষমতায় আসলো ১১ তে না কি ৮ এ। যাক ওর পরে ১০ এ বা ১১ তে যে সিটি কর্পোরেশন নির্বাচন হলো ওখানে দেখলাম যে ওই আমাদের ওয়ার্ডে ২৪,১০০ ভোটের জন্য
93টা ভোটের কেন্দ্র ছিল। 93টা ভোটের কেন্দ্রে কিন্তু আপনার একজন পোলিং এজেন্ট দিতে হবে, যে 93 জন বা মতান্তরে আরো 2 জন করে দেওয়া লাগতে পারে কিছু, কিছু জায়গায়, যে একজন যদি বাইরে যায় আরেকজন দেখবে যাতে ভোটটা ফেয়ার হয়। যে আসলে যে ভোটার সে আসতেছে কিনা, পাশের এলাকার কেউ এসে ভোট দিচ্ছে কিনা। এই যে হিউজ ম্যান পাওয়ার এবং যাদের এরকম অভিজ্ঞতা আছে, আপনি যারা আ এই যে জেন জি যারা বলতেছি, এদের তো ভোট দেওয়ারই অভিজ্ঞতা নেই। এক্স্যাক্টলি। জেন জি যারা আছে এদের তো ভোট দেওয়ারই অভিজ্ঞতা নেই। তাহলে একটা ভোটের মেকানিজম, ভোটের প্রসেস, এইটা যে আসলে করে শেষ পর্যন্ত উঠায় নিয়ে আসা একটা ফেয়ার নির্বাচনকে, মানে আমি আপনাকে ভোট তাহলে আপনি দিতে আবার মানে এক্সপেক্ট করতেছেন ওদের কাছ থেকে। এখনো যে পলিটিক্যাল পার্টি মানে হয়ে সারে নাই, আজকে আপনি বসে তাদের কাছে এক্সপেক্ট করতেছেন। এটাই হচ্ছে ওদের পজিটিভিটি। যে আপনি অলরেডি কল্পনা করতে শুরু করছেন যে এবারের নির্বাচনে তারা কিছু একটা করবে। বাট প্র্যাকটিক্যালি আমি তো প্র্যাকটিক্যাল লেন্স বসাবো। প্র্যাকটিক্যাল লেন্স বসালে পরে আমি তো ওভাবে দেখি না যে আপনার ধরেন আপনি যেটা বললেন যে একজন ভোটার হিসাবে আপনি যখন ভোটটা দিবেন, তখন তো আপনার কয়েকটা ক্রাইটেরিয়া আছে। ওই হ্যাঁ, ক্রাইটেরিয়া গুলো মিট করে কিনা। এখন এই পার্টিটা তো এখনো হয়ে সারে নাই ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে যে এই পার্টি হইলে পরেও বেশ কিছু কোয়েশ্চেনের আনসার তাদের দিতে হবে। নাম্বার 1 হচ্ছে যে আ এদের ফান্ডের উৎস কি? রাইট। রাইট? কারণ হচ্ছে যে আপনাকে যখন আমি ফান্ড দিব, তখন আমি এটা তো আমার জন্য ইনভেস্টমেন্ট। সুতরাং আমি কিন্তু তখন আপনাকে কিছু শর্তও দিব। সেই অনুযায়ী আপনার কার্যক্রম পরিচালিত হবে। সো এটা গেল একটা, যে লোকজন চাইবে যে এই নতুন যে পার্টিটা আছে, এই পার্টিটার আসলে ফান্ডিং ব্যাকগ্রাউন্ড কারা? ব্যাক অফ দ্য স্ক্রিন কারা আছে ১ নাম্বার। ২ নাম্বার ওরা যেটা জানতে চাইবে সেটা হচ্ছে যে আমরা তো ২২ বছরের অথবা ২৫ বছরের একটা গভর্নমেন্ট রাইট নাও উই আর নট এক্সপেক্টিং। মানে ৩০০ জন এমপি ২২ বছরের, হুম। ২৫ বছরের। এইটা কি আমরা ভিজুয়ালাইজ করতেছি? না, 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 আমাদের মন ছবি তো তা না। না। আমাদের মন ছবি হচ্ছে তরুণদের প্রতিনিধিত্ব থাকবে। হ্যাঁ, তাইলে এখন আমাদের দেখার ব্যাপার হচ্ছে যে ওরা কিভাবে এটা দেখতেছে। তারা মেইন স্ট্রিম, যেমন ডক্টর ইউনূসকে তারা যেরকম নিয়ে আসছিল রিকোয়েস্ট করে। ডক্টর ইউনূস ডিন রাজি ছিল অথবা নারাজ ছিল। আর তাকে মানায় নিয়ে আসছে। যেভাবে হচ্ছে এখন ম্যানেজ করছে। অফ কোর্স এখন আপনি এই জায়গায় যদি মনে করেন যে নাহিদ প্রধান উপদেষ্টা হইতো, তাহলে কি হইতো? না, খেলাটা জমতো নাকি? জমতো না। এ তো হইতই না খেলা। তো এইজন্য আমি বললাম যে ওইটাও দেখার বিষয় যে ছাত্ররা আসলে কাকে আনতে চাচ্ছে? নির্বাচনে কাদের দাঁড় করাবে? আমরা তো এখন আমরা আলোচনা করতে পারি, এখন আমরা সমর্থন জানাইতে পারি, স্নেহ জানাইতে পারি, তাদেরকে উৎসাহ দিতে পারি। কিন্তু খেলাটা তো শুরু হবে যখন নমিনেশন সারফেস করবে তারপরে। রাইট, রাইট। তখন দেখার বিষয় যে তারা আসলে কতটুকু কিভাবে কি হয়। করতেছে। ৩ নাম্বার হচ্ছে ধরেন যে মানে কান্ট্রি ওয়াইড রিচ এর একটা ব্যাপার আছে। আপনি ছাত্র আন্দোলনগুলো মূলত ঢাকা কেন্দ্রিক, হুম। রাইট? ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক হ্যাঁ, বললেও ভুল হবে না। মূলত ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক। যদিও একটা খুব সম্প্রতি দুঃখজনক ঘটনা দেখলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন আপু আ তাকে কুনুই দিয়ে বুকের মধ্যে মারছে এবং সে কান্না করতেছে। আমি অবাক হইছি যে এটা কিভাবে সম্ভব? মানে ছাত্রদের ভেতরে এখনই তো এরকম টেনশন হওয়ার কথা না। কথা না। হুম। যাই হোক, এখন তাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় স্পেসিফিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা টেনশন চলতেছে। আমি এটাকে পজিটিভলি নেই। ভাই আপনি মনে করেন যে এখনো মিলিটারি একাডেমিতে আছেন, ট্রেনিং এ আছেন। আপনার মোরাল আকাশচুম্বী। যেদিন আপনি ব্যাটল গ্রাউন্ডে পা দিবেন সেদিন আপনি বুঝবেন যে যুদ্ধ কারে বলে। তো এখন পর্যন্ত আকাশচুম্বী মোরাল আছে ওদের। যেদিন পলিটিক্যাল পার্টিটা হবে এবং গ্রাউন্ডে নামবে, নির্বাচনে নামবে। তাদ না নির্বাচনের আগেই আপনি চিন্তা করেন। আচ্ছা, ছাত্রদল, ছাত্র শিবির যারা আছে, গণপরিষদ যারা আছে তাদের সাথে কম্পিট করতে হবে না? অবশ্যই। তাইলে? অলরেডি তো মনে করেন যে ছাত্রদের যে দল আছে এখান থেকে শিবিরের ছেলেরা বের হয়ে গেছে। হুম। গণপরিষদের ছেলেরা বের হয়ে যাচ্ছে। হুম? নাকি নাগরিক পরিষদ এটা? ওই যে যেটা বিবিনুরের যেটা হ্যাঁ, হ্যাঁ। ওখানে চলে যাচ্ছে। তাইলে ওদের রেমন্যান্ট যেটা থাকবে এটা নিয়ে ফাইট করতে হবে। কার সাথে ফাইট করতে হবে? প্রথমত মেইনস্ট্রিম যেই অ্যা পার্টি ২ টা আছে। একটা হচ্ছে ছাত্র দল, আচ্ছা, আরেকটা হচ্ছে ছাত্র শিবির। ছাত্র শিবির। ঠিক আছে? এই ২ টার সাথে তাদের কম্পিটিশনে আসতে হবে। কারণ তারা এখনই অ্যাকচুয়ালি ওই অ্যা কি বলে আপনার উম আরে মহাসচিব ফখরুল ইসলাম সাহেব। ফখরুল ইসলাম লেভেল অথবা ধরেন শফিক সাহেবের লেভেলে তো উনারা এখনো যান নাই। রাইট। মানে একটা লেহাজেরও তো ব্যাপার আছে। আপনি মানে একই টেবিলে বসবেন হ্যাঁ, একই টেবিলে বসলে উনারা বসবেন হচ্ছে ছাত্র দল এবং ছাত্র শিবিরের সিনিয়র নেতাদের সাথে। নেতাদের সাথে। বাট মেইনস্ট্রিম নেতাদের সাথে বসার বোধহয় আমরা এখনো পরিপক্ক না। উনারা হয়তো রেডি। উনারা হয়তো মানসিকভাবে প্রস্তুত। উনাদের হয়তো সেই আক্কেল আল্লাহ দিছে। বাট আমরা তো এখনো ধরেন পিছিয়ে পড়া পাবলিক।
আমরা এখনো চিন্তা করবো যে ওরে বাবা ওই জায়গায় যেখানে শফিক সাহেব বসছে, যেখানে ফখরুল সাহেব বসছে, তার পাশে হঠাৎ করে তো আমি একটি স্টুডেন্ট আশা করি না। আমাদের দেখতেও আমাদের একটা আমাদের একটু সময় লাগবে। এটা উনারা আশা করি আমাকে ক্ষমা করবেন এই কথা বলার জন্য। বাট আমাদের একটু সময় লাগবে যে এই জায়গায় আমরা ওই ম্যাচুরিটিটা আশা করি। রাইট। বাট উনারা এই গেমটা চেঞ্জ করতে পারেন কিভাবে? যদি রাইট ওই বয়সী লোকজনদেরকে তারা তাদের দলে ভিড়াইতে পারেন। হ্যাঁ, এরকম অনেকেই তো আছে যারা ভালো মানের হচ্ছে এস্টাবলিশমেন্ট আছে তাদের সোসাইটিতে। এক্সাক্টলি। এরকম ইয়ং এইটা আনলে পরে আবার আরেকটা জিনিস দেখার আছে। উনারা কিভাবে এটা অ্যাডজাস্ট করবেন? ধরেন আহ্বায়ক স্টুডেন্ট, সভাপতি স্টুডেন্ট, সেক্রেটারি স্টুডেন্ট। হঠাৎ করে আপনি ৪৫ বছরের একজনকে নিয়ে আসলেন যে গ্লোবালি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। তারা আসলে কি হিসেবে নিচ্ছেন আপনি ওই জায়গায়? উনি কি হিসেবে আসতেছে? আসলে এই জায়গায় আমার কাছে মনে হয় যে এইটা মানে আমরা কনফিউজড। ক্লিয়ার করার দায়িত্ব উনার। আচ্ছা, এ বাদে আরেকটা জিনিস বলব যে এই ছাত্রদের পার্টি নিয়ে যেটা বললাম এটার পাশাপাশি আরো বেশ কিছু নতুন পার্টি রাইজ হচ্ছে। যেমন ধরেন নতুন বাংলাদেশ বিনির্মাণের ১ম চ্যালেঞ্জটা কি? যে গত ফ্যাসিস্ট সরকার গত ১৫ বছরে প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করে ধ্বংস দিয়েছে। করে গেছে। রাইট। এখন ইনস্টিটিউশন ধ্বংস মানে ২ জিনিস। একটা ইনস্টিটিউশনকে জিরো থেকে গড়ে তোলা এইটা এক ধরনের চ্যালেঞ্জ। আরেক ধরনের চ্যালেঞ্জ হচ্ছে একটা ইনস্টিটিউশনকে আপনি করাপ্ট করে একেবারে ভেঙে দিয়ে গেছেন। একটা ইনস্টিটিউশন আছে কিন্তু ভিতরে কিছু নাই সেটাকে রিবিল্ড করা। রাইট। এখন আপনি জিরো থেকে করলে একটা অ্যাডভান্টেজ পাইতেন যে আপনার পছন্দের লোক আইনা-টাইনা সুন্দর মতো করে স্কিল সেট করে করতে পারতেন। এখন আপনি যেটা পাইতেছেন এটা অ্যাকচুয়ালি একটা ভাঙা বিল্ডিং। আগে যে বিল্ডিংটাকে অপসারণ করা লাগবে আপনার, তারপরে নতুন করে ভিত্তি স্থাপন আপনি আবার জানেন না কোথায়, কোথায় ভাঙা আছে। কোথায়, কোথায় ভাঙা আছে। তো এই যে টেনশন, অবিশ্বাস, চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। এখন এই ধরনের চ্যালেঞ্জে আমার এই মুহূর্তে ধরেন যে ছাত্রদের ইনফ্যাচুয়েশন যেটা আছে, হুম, ওইটার চেয়ে আমার দরকার সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এবং স্কিল লোকজন। রাইট। যাক আপনি একটা ভালো পরামর্শ দিলেন যে তাদের উচিত মানে যে এবং ওরা যদি না করে তাহলে এই যে সাবজেক্ট ম্যাটার যারা এক্সপার্ট যারা আছে তারা এখন এই পরিস্থিতিতে নতুন দল করবে। ওকে ঠিক আছে? কারণ এখন আমার দরকার লিডারশিপ, এক্সপার্টিস। আমার দরকার সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস, আমার দরকার পরিকল্পনা করার সক্ষমতা সম্পন্ন লোক, আমার দরকার পরিকল্পনা অনুযায়ী ডেডলাইনের ভিতরে পরিকল্পনা বাস্তবায়ন করার লোক, রাইট। আমার দরকার সেই লোক যে গ্লোবাল পলিটিক্স বোঝে এবং লোকাল পলিটিক্সকে কানেক্ট করতে পারে। আমার সেই লোক দরকার। আমার দরকার ওই কমিউনিকেটর যে আরেকজনের কথা কান খুলে শুনতে পারে, শুনে তার একটা সমাধান বলতে পারে এবং সেই সমাধান সে উপস্থাপন করতে পারে। সে প্রভাবিত করতে পারে, ইনফ্লুয়েন্স করতে পারে। রাইট, এই কমিউনিকেটরও তো আমার দরকার। রাইট, আমার দরকার সৎ, দেশপ্রেমিক এবং স্বচ্ছ লোক। রাইট। আপনি মানে বেলজিয়ামের নাগরিক বাংলাদেশের মনে করেন যে পলিটিক্স আর এখন আর আমরা চাই না। চাই না। ঠিক আছে? এই যে চাওয়াগুলো আছে, এই চাওয়াগুলো পূরণ করার মতো একটা মানে সক্ষমতা সম্পন্ন একটা লোক, কিছু লোক নিশ্চয়ই আছে। অবশ্যই আছে। এবং আপনি দেখেন যে সারপ্রাইজিংলি এই ৩০ থেকে ৪৫ বছর বয়সী যে লোকরা আছে, যাদের কাছে আছে হচ্ছে ফিন্যান্সিয়াল ক্যাপাসিটি, হুম, রাইট? যারা সংসারের প্রধান, যারা সংসারের আরো ২-৩ টা ভোটকে ইনফ্লুয়েন্স করতে পারে, যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্টস হুম, এবং যারা এক্সপেরিয়েন্সড, হুম। এই লটটা কিন্তু এই পুরা টাইমটাতে চুপচাপ আছে। রাইট। তারা এখন পর্যন্ত কথা বলতেছে না। হুম, বাট সময় ডিমান্ড করতেছে যে তারা এখন সামনে আসুক। রাইট। তো আমি যেটা এক্সপেক্ট করতেছি যে এই টাইপের এক্সপার্টিস সম্পন্ন কিছু লোক তারাও নিশ্চয়ই সামনে আসবে। আ যেটা এবং তারা যদি শুনতেছি ছাত্রদের সাথে আসে তাহলে ব্যাস এখন এই জায়গাটা হচ্ছে নতুন যারা আসবে আদারওয়াইজ আমার সংক্ষিপ্ত রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি যেটা বুঝি, ছাত্রদেরকে তো কোয়ালিশনে যাইতেই হবে, কম্প্রোমাইজে যাইতেই হবে। রাইট। এইবারের নির্বাচনে আসলে তারা মানে এই সুপারম্যান স্টাডি গ্রাউন্ড আরকি এই নির্বাচন তাদের জন্য। হ্যাঁ, পলিটিক্যাল সিনারিওতে আসলে এইরকম স্ট্যান্ডবাজি সাডেনলি ডিফিকাল্ট। আপনি যদি কেজরিওয়ালের আম আদমি পার্টির এক্সাম্পলও দেখেন, ইট টেকস টাইম। একটা ২ টা টেনিউর যাইতে হয়, তারপরে আস্তে, আস্তে ম্যাচুরিটি আসে। লেটস সি এখন সামনে এটা কিভাবে যায়। আচ্ছা। তো এখন সামনে এটা কিভাবে আনফোল্ড করে এটা আসলে দেখার বিষয়। আমরা একটা অনগোয়িং পলিটিক্যাল আ জার্নির ভিতরে আছি। আম অ্যাজ এ ভোটার এবং সচেতন একজন পলিটিক্যাল আম আ স্টুডেন্ট আমরা সবাই আসলে তাকায় আছি যে আসলে সামনের ঘটনাটা কিভাবে আনফোল্ড করে। আ স্যার এরপরে যে বিষয়টা আসবো আমাদের পডকাস্টের একদম লাস্টের দিকে চলে আসছে ২ টা বিষয়। সেটা হচ্ছে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি। এটাকে কিভাবে বিশ্লেষণ করেন? যেহেতু আপনি মিলিটারি ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ এবং এই প্র্যাকটিসের মধ্যেই আছেন এবং আমি যতদূর জানি এই প্র্যাকটিসটা করতে আপনি ভালোবাসেন।
তো এই মুহূর্তে আমাদের সিকিউরিটি ব্যবস্থার যে এই যে ড্রপ ডাউনটা এটা কেন? কিভাবে আমরা এটাকে ডেভেলপ করতে পারি? আর হচ্ছে এর সাথে আসে যে এই মুহূর্তে আসলে এই সিচুয়েশন এ যেমন মানে আমাদের জনগণের করণীয় কি? যে এই সিচুয়েশন এর? ধন্যবাদ। সিকিউরিটি সিচুয়েশন ভালো না। নাম্বার 1 আমরা কি দেখলাম? সেটা হচ্ছে যে মধ্যরাতে আ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্স করে আ করতে বাধ্য হলেন, রাইট? তাহলে এটা কি? এটা একটা ইন্ডিকেশন যে ইন্ডিকেশন আমাদেরকে বলে যে দেশের সিকিউরিটি সিচুয়েশন ভালো না। নাম্বার 2 হচ্ছে লাস্ট কিছুদিনের মিডিয়া যদি আমরা দেখি যে মিডিয়া ভর্তি ছিল হচ্ছে ছিনতাইয়ের সংবাদ, ধর্ষণের সংবাদ, আ তারপরে ডাকাতির সংবাদ। এগুলো এগুলোর সম্পর্কে চর্চা হচ্ছিল প্রচুর। সো দ্যাট ইজ অ্যানাদার ইন্ডিকেশন যে সিকিউরিটি সিচুয়েশন এর অবনতি হইছে। এখন জনগণ যে জিনিসটা আ মানে অবাক হয় সেটা হচ্ছে যে একটা দেশে আর্মি ডিপ্লয়েড থাকা অবস্থায় এবং আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। এটা থাকা অবস্থায় সাডেনলি সিকিউরিটি সিচুয়েশন ফল করল কেন? এই এখন এই কোয়েশ্চেনের আনসারটা বোঝার জন্য আমাদেরকে কিছু জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে আপনি যদি অপারেশন ক্লিন হার্ট এর কথা বলেন, সেটা একটা হুম। সাকসেসফুল অপারেশন ছিল আর্মির। এবং ওইটাও কিন্তু সেম অপারেশন ছিল। ইন এইড অফ সিভিল পাওয়ার অপারেশন ছিল। বাট তখন বাস্তবতাটা ছিল কি যে পুলিশ পুরোপুরি সেট ছিল তখন। হুম। তারা সর্বোচ্চ সহযোগিতা করেছে। আর্মি এসে অগমেন্ট করে পুরো অপারেশনটা তুলে নিয়ে আসছে। রাইট? এবং তখন কিন্তু একটা সিজনড গভর্নমেন্টও ছিল। হুম। বাট এবারের সিনারিও কি? এবারের সিনারিও হচ্ছে যে প্রিম্যাচিওর একটা গভর্নমেন্ট পালায়ে গেছে। হুম। সেই গভর্নমেন্টের বাকি যত মেশিনারিজ আছে তারা জায়গা মতো বসে আছে। তবদা খায়া অফ কোর্স বাট বইসা আছে। এরা তো পালানোর জায়গা পায় নাই। না। জায়গায়, জায়গায় বসে আছে। ৩ নাম্বার হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে ১ম বারের মতো পুলিশ পালায় গেছে। দ্যাটস মানে উপমহাদেশে তো ১৮০০ শতকে পুলিশ মানে পুলিশিং সোসাইটিটা ক্রিয়েট হইছে। হ্যাঁ, তো এই যে প্রায় ২০০ বছর, ২০০ বছর ২৫০ বছরের ইতিহাসে ১ম বারের মতো পুলিশ। একদম পুরো এটা দুঃখজনক আসলে। দুঃখজনক এবং এটার পিছনে কারণ আছে। আপনি মনে করেন যে শোনেন পুলিশের একটা রোল, মিলিটারির একটা রোল। হুম। এটা আমরা পাবলিকরা বুঝি কিন্তু পুলিশ বুঝে না। এই হচ্ছে সমস্যা। রাইট। আর্মি, নেভি, এয়ার ফোর্স এগুলো হচ্ছে সিকিউরিটি ফোর্সেস। নিরাপত্তা বাহিনী। ঠিক আছে? পুলিশ, পুলিশ হচ্ছে ল এনফোর্সিং এজেন্সি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, হুম। নট বাহিনী। না। তো এখন এই পুলিশ যেটা হইছে যে এই ঝামেলাটা হইছে র‍্যাবের থেকে। র‍্যাবে মনে করেন যে আর্মি, নেভি, এয়ার ফোর্সের লোকজন যে গেছে, যাওয়ার পরে পুলিশ হঠাৎ করে করলো কি আর্মি হয়ে যাওয়ার চেষ্টা করল। হ্যাঁ। পুলিশে আর্মির ক্যালিবারের অস্ত্র-টস্ত্র আসা শুরু হইল। হুম। পুলিশ নিয়ে তো ৩-৪ টা সিনেমাও হয়ে গেছে অলরেডি। হুম। মানে এমন একটা ব্যাপার হয়ে দাঁড়াইছিল যে বাংলাদেশের পুলিশ বিশ্বের ১ নাম্বার পুলিশ এরকম একটা ব্যাপার। ঠিক আছে? হুম। কিন্তু বাস্তবতায় এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের পুলিশ করাপশনে বিশ্বের ১ নাম্বার। ঠিক আছে? মানে বাংলাদেশের এই যে করাপ্ট পুলিশ আছে তাদের সম্পদ একত্র করলে পরে ছোটখাটো একটা দেশের বাজেটের সমান হয়ে যাবে। রাইট। তো যাই হোক। তো যখন আর্মি ডিপ্লয়েড হইল ৫ই আগস্টের পরে হুম। তখন আসলে পুলিশ নাই। হুম। তাহলে আর্মির এখন ডুয়াল রোল। একটা হচ্ছে পুলিশের কাজও করা লাগে, আবার নিজের কাজও করা লাগে। আবার এই যে ভেঙে যাওয়া অথবা হারিয়ে যাওয়া অথবা আ আ মানে আহত, নিহত, বিক্ষিপ্ত পুলিশ বাহিনী তাকে আবার সংস্কারও করা লাগতেছে। হুম। তো এইরকম একটা পরিস্থিতিতে মনে করেন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য যতটা এনার্জি, হুম। এফোর্ট, এক্সপার্টিস দরকার এটা তো মিসিং ছিল। এখনো মিসিং। উত্তরণের পথ কি স্যার? তো এখন এই জায়গাটা যেটা সমস্যা হইছে যে আরেকটা স্ট্র্যাটেজিক সমস্যা হইছে। স্ট্র্যাটেজিক সমস্যাটা কি? যে আপনার ধরেন ১০০ পুলিশ নিয়ে কাজ করার কথা। আপনার কাছে এখন ৬০ জন পুলিশ আছে। তাহলে বাকি ৪০ জন পুলিশের ঘাটতি আছে। তো ঘাটতি ফুলফিল করা দরকার। এটা ফুলফিল করার জন্য আপনার অপশন ছিল ২ টা। একটা হচ্ছে নতুন পুলিশ রিক্রুট করা। এখন হঠাৎ করে নতুন পুলিশ আপনি রিক্রুট করলে আজকে যদি রিক্রুট করেন তাকে তো ট্রেনিংও দিতে হবে মিনিমাম ৬ মাস। ৩ মাস ৬ মাস ট্রেনিং দেওয়া লাগবে। তারপরে আনতে হবে। তো ওই সময় তো আপনার হাতে ছিল না। কারণ এটা বোঝা খুব জরুরি যে একটা বিপ্লবোত্তর পরিবেশে আভ্যন্তরীণ এবং মানে প্রতিরক্ষার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে ১ নাম্বার প্রায়োরিটি। এটা যদি করতে না পারেন আপনার আসলে বিপ্লব টেকে না। এখন ওই টাইমটাতে আপনার যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে যে আপনার রিটায়ার্ড যে লট আছে, পুলিশের রিটায়ার্ড, বিজিবি রিটায়ার্ড, আর্মি রিটায়ার্ড এরা তো রেডিমেড। হ্যাঁ, পুরো রেডি।
একদম রেডি। এদেরকে নতুন করে ট্রেনিং দেওয়া দরকার নাই। না, এনে খালি কাজটা বুঝাইয়া দিয়ে আপনি ছাড়িয়ে দিতে পারতেন। রাইট। ৩ টা মাস আপনি ঠেক দিতে পারতেন। এই ৩ মাসের ভিতরে আপনি নতুন লট নিয়ে আসতে পারতেন। ৩ মাস পরে আবার ছেড়ে দিতে পারতেন। এই কাজটা তখন সরকার করে নাই। কেন করে নাই আমি জানি না। আমাদের তো স্যার রিজার্ভ ফোর্স মনে হয় অনেক বেশি পৃথিবীর অন্য যেকোনো দেশের থেকে। আমি অনেক আগে একটা আর্টিকেলে পড়ছিলাম আমাদের রিজার্ভ ফোর্স মানে এটা একটা মানে অ্যাসেটের মতো আমাদের জন্য। মানে এত রিজার্ভ ফোর্স কারণ অনেক আমাদের কিছু সেরল না আসি। আমাদের দেশে মনে করি যে প্রায় ১৬-১৭ কোটি মানুষ আছে। পৃথিবীর অনেক আমরা ৮ম বৃহত্তম জনসংখ্যা পৃথিবীর। সুতরাং মানুষ যেহেতু বেশি আমাদের রিজার্ভ আমাদের বেশি। রিজার্ভ বেশি হবে। এটা গেল একটা অংশ যেই জায়গায় স্ট্র্যাটেজিক তখন একটা মিস্টেক হইছে যে আমরা ওইটা ফুলফিল না করে আমরা যেটা করছি আপনি ইভেন লক্ষ্য করে দেখেন পুলিশের কয়জন ওসিকে আপনি মনে করেন যে ইয়ে করছেন উপরে উঠতে দিছেন। না, ওসিরা ওসি অবস্থাতেই রিটায়ার্ড করে চলে যায়। এই এই যে পরিবর্তিত পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনার অভিজ্ঞতা দরকার ছিল না? অবশ্যই। তাহলে ওদেরকে আপনি ইয়ে করতেন। আপনি করছেন কি ওই খামচায়-খুমচে ওই অফিসার যারা ছিল, তাদের ভেতরেই আপনি একজনের সপ্তাহে ৩ টা করে প্রমোশন দিয়ে উপরে তুলে নিয়ে আসছেন। আরে that was not the time when you give promotion to the people. ওটা তো টাইমের রিকোয়ারমেন্ট ছিল না। সময়ের রিকোয়ারমেন্টটা কি ছিল? সময়ের রিকোয়ারমেন্টটা ছিল হচ্ছে যে আপনি যেই র‍্যাংকে আছে, হুম। তাকে সেই র‍্যাংকেই রাখেন। রেখে মনে করেন যে এখন ডিআইজি, তাকে আপনি বলেন যে আপনি ডিআইজি কিন্তু আপনি আপাতত দায়িত্ব পালন করুন আইজি হিসেবে। ঝামেলা যাওয়া লাগতো না। ঝামেলা দেওয়া। ঠিক আছে? সো আমরা ওইসব না করে এই কাজগুলা করছি কারণ কি? যে ওই যখন দেখবেন কোনো বাড়িতে আগুন লাগে তখন কিছু পাবলিক পাবেন এই বাড়িতে আগুন লাগছে যে ওই আগুন দিয়ে বিড়ি ধরায়। বাংলাদেশে ওই পাবলিক বেশি। তাই হচ্ছে একটা সমস্যা। আচ্ছা, এবার আসেন হচ্ছে নিরাপত্তা পরিস্থিতির কেন অবনতি হইল? হুম। ১ম এ আমি বললাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে আন্ডার স্ট্রেংথ পারফর্ম করতেছে। এবং পুলিশের যারা অলরেডি আছে তাদের ভিতরে হাজার রকমের দুশ্চিন্তা। বিভিন্ন ধরনের অপকর্মের সাথে তাদের নাম হচ্ছে। তো এগুলো কালকে একটা প্রমাণ বাইর হবে, একটা ভিডিও বাইর হবে, সাথে, সাথে সে চলে যাবে। সে টেনশনে আছে এখন। এখন আবার অনেকেরই পুলিশের ভেতরে অনেক হুইসেল ব্লোয়ার ছিল, যারা বিভিন্ন কারণে মনে কষ্ট নিয়ে একদিন ছিল, বলার সুযোগ পায় নাই। তারা এখন কেস সাবমিট করতেছে। সুতরাং ওইখানে একটা বিশাল রকমের ডিমোরালাইজিং সিনারিও চলতেছে। এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এটা টাইম লাগবে। ৬ মাস, ৭ মাস, ১০ মাস, ১ মাস কতদিন লাগবে আমি জানি না। ডিপেন্ড করতেছে হচ্ছে যে কি অ্যাপ্রোচ এ আমরা আগাচ্ছি তার উপরে। বাট ইট উইল টেক টাইম। হুম। আপনি রাতারাতি এটা পারবেন না। ২ নাম্বার হচ্ছে আর্মি দিয়ে পুলিশের কাজ করাইতে পারবেন না। এটা সম্ভব না। সো আপনাকে ধরেই নিতে হবে যে এখন এই পুলিশের যে অদক্ষতা এবং অকার্যকরিতা যেটা আছে এই পার্সেন্টেজটুকু অ্যাকসেপ্ট করে নিয়ে আগানো লাগবে। এর বিপরীতে কি আছে আপনি দেখেন। আমরা কিভাবে স্যার এই প্রতি সিচুয়েশনটা বছর $১৬ বিলিয়ন করে মনে করেন যে বাংলাদেশের বাইরে চলে গেছে। এই টাকা কে নিয়ে গেছে? আওয়ামী লীগের লোকজনই তো নিয়ে গেছে। এখন তো বাইরে ওরা পলায়ে আছে। পাসপোর্ট বাতিল হয়ে গেছে, পাসপোর্ট বন্ধ করে দিছে। কিন্তু বাইর থেকে বাংলাদেশে টাকা আসা তো বন্ধ হয় নাই। না। তো যেই দেশে মনে করেন যে ৫০০, ১,০০০ টাকা দিলে পরে লোকজন মনে করেন যে খুঁট দিয়ে পোজ দিতে পারে। তারা যদি আপনি লাখ, লাখ টাকা দিতে পারেন, তা আপনি আজকে দেখবেন যে এ এ মানে চুরি বাড়তেছে, কালকে দেখবেন যে ছিনতাই বাড়তেছে, পরশু দেখবেন যে এই কক্সবাজারের ঘাঁটিতে বিমান ঘাঁটিতে বিমান ঘাঁটিতে আক্রমণ হচ্ছে। কেন এই যে এই কথাটা শুনছেন না স্যার? ওই যে এই উনার একটা অডিও যে গাজীপুরের মেয়র যে যে রাতে ঘুমাতে দিবে না। হ্যাঁ, যে শহরে আমরা চলতে পারবো না দিনে সে শহরে রাতের মানুষ ঘুমাতে পারবে না। তাহলে এই যে আরেকটা জিনিস। একটা হচ্ছে যে পুলিশের সক্ষমতার অভাব। দ্বিতীয় যে মানে সমস্যাটা ব্যাপারটা পুরোটাই পরিকল্পিত। পরিকল্পিত না এটা হুম। দ্বিতীয় অংশটা হচ্ছে যে ফ্যাসিস্ট যারা আছে তাদের আ মানে যে দৌরাত্ম্য এতদিন তারা মাথা ঘাপটি মেরে বসেছিল। এখন আবার তারা সিনা উঁচা করে হাঁটা শুরু করছে। সো দ্যাট ইস অ্যানাদার আ থ্রেট যেটা। ৩ নাম্বার থ্রেট যেটা সেটা হচ্ছে যে পাবলিক আস্তে, আস্তে বিশ্বাস হারায় ফেলতেছে। ওসি প্রদীপ সিনিয়রে যখন খুন করল, আগের সরকার তার ফাঁসি দিয়ে দিছে। রায় কি কার্যকর হইছে? তো তাইলে পাবলিক বিলিভ করবে কেন? আপনি এত বড় একটা বিপ্লব হওয়ার পরে সিরিয়াতে দেখেন আপনি লাইন ধরে মনে করেন যে ফাঁসি দিছে। আপনি কয়টা ফাঁসি দেখছেন? তো মানে এখন আমরা যখন মনে করেন যে ওই যে কথায় আছে না যে হি ইজ ট্রাইং টু বি মোর ক্রিশ্চিয়ান দ্যান পোপ। মানে পোপের চেয়েও বড় খ্রিস্টান আমরা। এরকম একটা ভাব হয়ে দাঁড়াইছে। তো আমরা এত বেশি আ মানে এখন কি করার চেষ্টা করতেছি আমি জানি না। বাট দৃশ্যমানভাবে জনগণ দেখতেছে যে জনগণ ভয় পেতে শুরু করছে এখন। ছাত্ররা এখন কেন মানে ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে পড়াশোনা বাদ দিয়ে, ফিউচার বাদ দিয়ে মানে পলিটিক্স এর জন্য অস্থির হয়ে গেছে এখন? অনেকে তাদেরকে লোভী ভাবতেছে। না আসলে ব্যাপারটা তা না। আসল বাস্তবতা হচ্ছে যে এরা জানে যে যদি আবার ফ্যাসিজম ফিরে আসে, এদের একটারও বাঁচতে দিবে না। রাইট। আয়নাঘরের নাম টায়নাঘর হবে, অন্য কিছু হবে, আরো ভয়ংকর হবে। ভয়ংকরভাবে তাদেরকে মারা হবে। ঠিক আছে? সো নিজের অস্তিত্বের তাগিদে তারা এখন বাধ্য হচ্ছে।
তারা তাদের বাপ মাকে বুঝাইতে বাধ্য হচ্ছে যে তুমি আমার পিছনে ইনভেস্ট করে লাভ নাই, যদি আবার সরকার আগেরটা আসে তাইলে আমারে কিন্তু বাসা থেকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলবে। এবং বাপ মা বিলিভ করে যে এই আওয়ামী লীগ সরকার এটা করতে পারে, রাইট এটা এর আগে করছে, করছে রাইট? এইগুলো হচ্ছে আরেকটা অংশ যেটার কারণে নিরাপত্তা পরিস্থিতিটা আপনি কন্ট্রোলে আনতে পারতেছেন না। কারণ দণ্ড যে কার্যকর হচ্ছে এটা লোকজন দেখতে পাচ্ছে না, ঠিক আছে, দৃশ্যমান না। দৃশ্যমান না। তো এখন এই অবস্থায় আপনি যেটা বলতেছেন যে করণীয় কি, করণীয়ের ভিতরে প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনি আহ, এটা আসলে পুলিশকে আগে আসতে হবে। পুলিশের ভেতরে এখন যারা আছে তাদেরকে মানে আরো দায়িত্ব রাত দিন পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে আপনাকে এটা কন্ট্রোলে আনতে হবে, এক। ২ নাম্বার যেটা সেটা হচ্ছে পুলিশের তো স্টাফ কলেজ আছে দেখি মিরপুরে, কয়টা গবেষণা হয়েছে যে এরকম পরিস্থিতি কিভাবে বাইরে হতে হবে, ওদের গবেষণা করতে হবে। রাইট দেশি গবেষণা না থাকলে বিদেশ থেকে গবেষণা আনতে হবে, তাই না? পুলিশের ভিতরে এই গবেষণার পদ্ধতিটা শুরু করা লাগবে। গুড যেমন আর্মিতে স্টাফ কলেজ আছে, মানে সমস্যা তো ওই জায়গায়, মানে যেটা দেখে এটা একটা বানায় ফেলে, বাট ভেতরের জিনিসটা বোঝে না যে দুই সিস্টেমে তৈরি। একটা স্টাফ কলেজের কাজ হচ্ছে ওই বাহিনীর উপরে গবেষণা করা। প্রতি বছর মিনিমাম ২০০টা গবেষণা পেপার বের হয় ইয়ে থেকে, আর্মি স্টাফ কলেজ থেকে, মিনিমাম ২০০। এই গবেষণাগুলো পিওরলি হয় হচ্ছে আর্মির বিভিন্ন ধরনের ট্যাকটিক্যাল সিনারিও ইমপ্রুভমেন্টে। এখন এগুলো নিয়ে বলতে গেলে তো আবার ওই যে কয়েকটা উদাহরণের কারণে দেখবেন যে কথা বলে যে হ্যাঁ স্যার আপনারা তো গবেষণা করে কি করছেন দেখছি, আজিজ শফি অনেকের ইয়ে করে। ভাই আগাছার কথা আমাকে বলে লাভ নেই, আমি প্রপারটার কথা বলি। পুলিশের যেটা করতে হবে, গবেষণা করতে হবে, দ্রুত পদ্ধতি বের করতে হবে যে কিভাবে এটা করা যায়। বেশ কিছু পদ্ধতি অলরেডি ছিল, যেমন কমিউনিটি পুলিশিং। কমিউনিটি পুলিশিংটাকে আবার জাগাইতে হবে। প্রত্যেকটা পাড়ায় মহল্লায় একটু কমিউনিটি ক্রিয়েট করে আগে কানেক্টিভিটি ক্রিয়েট করা, ইনফরমেশন প্যাসেজটা ঠিক করা। যে কোথাও একটা কিছু হচ্ছে, ধরেন কিভাবে আগে ইনফরমেশনটা পাস করা যায়। আপনি আপনার এলাকায় সন্দেহজনক কাউকে দেখছেন, জাস্ট মোবাইলে একটা ছবি তোলেন লুকায়া, তুলে একটা জায়গায় পাঠান, পুলিশ দেখুক, লোকাল যে থানা আছে সে অ্যাওয়্যার হোক যে এখানে আসছে। এখন তো ফেস ডিটেকশনও করা যায়, অনেক ধরনের ইয়ে আছে। টেকনোলজি কাজে লাগানো, এক। ২ নাম্বার হচ্ছে আপনি কোথাও কোনো প্রস্তুতি দেখতে পাচ্ছেন অথবা শুনতে পাইছেন, আপনার কাজের বুয়া বলছে আমরা ওরকম এসে দেখলাম যে ওই কয়েকজন এসে একত্র হয়েছে, লুকায় আছে ওই জায়গায়, এই তথ্যটা যাতে শেয়ার হয়। ৩ নাম্বার হচ্ছে যে আপনার এলাকায় যদি কোনো অপরাধ সংঘটিত হইতে থাকে, ওই মুহূর্তে আপনি কিভাবে প্রতিরোধ করবেন? পুলিশ তো আর সুপারম্যান না, স্পাইডারম্যান না যে আপনি খবর দিলেন সাই করে চলে আসলো। তো আপনার লোকাল একটা প্রতিরোধ ব্যবস্থা থাকা লাগবে। একটা বাসায় ডাকাতি হইলে পরে কি করতে হয়? আপনার এলাকার ছিনতাই এলাকা কোনগুলা এগুলো চিহ্নিত করেন। চিহ্নিত করে মানে একটা এলাকার সব জায়গায় তো ছিনতাই হয় না। কিছু রাস্তা আছে স্পেসিফিক যে ওইখানে হয়। তাইলে ওই জায়গায় আপনি সন্ধ্যার পরে একটু মানে ইয়াং ছেলে যারা আছে, ভদ্র ছেলে যারা আছে তারা একটু উপস্থিতি বাড়াক। অনেক সময় এতেও তো কাজ হয়। ওখানে কিছু সিসিটিভি লাগাক, তাহলে কাজ হয়। এটা একটা অংশ। ৪ নাম্বার হচ্ছে যে আপনার কমিউনিটির যে ইয়াং লট আছে তাদেরকে আস্তে, আস্তে ট্রেন আপ করা। এই জায়গায় আপনার থানার যে ঘাটতি আছে, আপনি ৩ ধরনের ভলান্টিয়ার নিতে পারেন। এক ধরনের ভলান্টিয়ার যারা আপনাকে ইনভেস্টিগেশনে হেল্প করবে। আরেক ধরনের ভলান্টিয়ার থাকবে তারা আপনাকে তথ্য সংগ্রহে হেল্প করবে। আর আরেক ধরনের ভলান্টিয়ার থাকবে যারা আপনাকে পুলিশিং কার্যক্রম করার সময় সহায়তা করবে। যেমন ধরেন কাউকে ধরতে গেছেন, আপনি ২০ টা ভলান্টিয়ার সাথে নিয়ে গেলেন। তাই তো? তো আছে, পদ্ধতি আছে, করা যায়। এখন রাইট লোক রাইট জায়গায় দিতে হবে তো। রাইট ঠিক আছে? ঠিক আছে। স্যার আমরা একদম শেষে চলে আসছি। এখন আমরা কিছু দর্শকদের কোয়েশ্চেন নিব। আমরা এই পডকাস্টটা নিয়ে আমরা কিছু পোস্ট করেছিলাম বিভিন্ন গ্রুপে, আমাদের ওয়ালগুলোতে। সেখান থেকে কিছু কোয়েশ্চেন আসছে। এগুলো আমরা একটু দ্রুত যাব। আ স্যার ১ম একটা কোয়েশ্চেন আসছে, উম এগুলো হচ্ছে, স্যার কংগ্রেস দল যদি ক্ষমতায় আসে তাহলে কি ভারতের আগ্রাসী নীতি পরিবর্তিত হতে পারে? সম্ভাবনা কম। সম্ভাবনা কম। কারণ বাংলাদেশের আ আ ক্ষেত্রে ইন্ডিয়ার যে ইন্টারেস্ট সেটা হচ্ছে সেভেন সিস্টার্স এর সঙ্গে তাদের যোগাযোগ অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশকে তাদের ট্রানজিট এবং করিডোর স্টেশন হিসেবে ব্যবহার করা লাগবে। এটা কংগ্রেসেরও দরকার, আসলে বিজেপিরও দরকার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আরেকটা কোয়েশ্চেন আছে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের প্রয়োজন আছে কি? অবশ্যই দরকার আছে। একটা প্রতিবেশীর সাথে আপনি সারাক্ষণ তো যুদ্ধ করতে পারবেন না। না। কিন্তু এই জায়গায় যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আমরা কোনো বড় লোকের বাসার পাশের বস্তি না। রাইট। ঠিক আছে? আমরাও একটা ল্যান্ডের ওনার, তুমিও আমরা ২০ তলা বিল্ডিং এর পাশে একটা ছোট রিসোর্টের মতো, যেটাকে আমরা বলি ডিফেন্ডার্স প্যারাডাইস।
রাইট। তো আমার এখানে ঢুকতে হইলে তোমার মনে করো যে দরজায় নক করে ঢুকতে হবে, আমার সাথে কথা বলতে হইলে তোমাকে ভদ্রভাবে সালাম দিয়ে কথা বলতে হবে। রাইট। এই তো। তাহলে পরের কোশ্চেনটা আসবো, রোহিঙ্গা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের ইউএস এইড বা অন্যান্য সহায়তা বন্ধ হয়ে গেলে বাংলাদেশের করণীয় কি হতে পারে আমেরিকা তো একমাত্র ডোনার না পৃথিবীতে, অন্য ডোনারদের কাছ থেকে? কানাডিয়ান ডোনার আছে শক্তিশালী, ইউরোপিয়ান ডোনার আছে, অস্ট্রেলিয়ান ডোনার আছে, নিউজিল্যান্ড ডোনার আছে। আচ্ছা, ভারতের এই রেজিমের বিরুদ্ধে বাংলাদেশ কোন দেশের সাথে এই মুহূর্তে সম্পর্ক উন্নয়ন করলে এটা থেকে সেফ থাকতে পারে? পাকিস্তান, চায়না, টার্কি। টার্কি, চীন, পাকিস্তান, চায়না, টার্কি। পাকিস্তান। ওকে, ওকে, ওকে। আচ্ছা, সাধারণ জনগণকে কিভাবে প্রস্তুত রাখা যেতে পারে জাতীয় নিরাপত্তার জন্য? ওই যে বেসিক মিলিটারি ট্রেনিং দেওয়া লাগবে। ওকে, এটা কতদিনের দেওয়া হতে পারে? এটা নরমালি মানে ২ টা প্যাকেজে হয়। একটা বেসিক প্যাকেজ যেটা ৩ মাসের হয়। হুম। তাও ৩ মাস টানা না। আচ্ছা আপনার কার্যক্রমের সাথে সাথেই অনলাইন এবং অফলাইন ব্লেন্ডেড একটা। স্যার, আরেকটা জিনিস করা যায় না? আমাদের ওই যে কিছুদিন চাকরি করা ৬ মাস করে তারা চাকরিই করবে স্টুডেন্ট লাইফ থেকে। এটা বলে হচ্ছে কম্পালসরি মিলিটারি সার্ভিস। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে ট্রেনিং, ওটা হচ্ছে সার্ভিস। যদি আপনি ট্রেনিং শেষ করতে পারেন, তারপরে যদি আপনি সার্ভিস নেন তাহলে ভালো হবে। স্যার, আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি মানে রাজনীতির ভবিষ্যৎ কি? আওয়ামী লীগ ইজ এ লস্ট কেস, লস্ট কজ। ওকে, ইটস এ লং গন এবং মেবি তারা আগামী ১০ বছর পরে এম বা বাংলাদেশের মেইনস্ট্রিম কোনো একটা পলিটিক্যাল দলের সাথে হাত মিলাবে আরেকটা মেইনস্ট্রিম দলকে সরকার পতনের জন্য আন্দোলন করতে। আচ্ছা, চমৎকার বলছেন স্যার। স্যার, সংস্কার নিয়ে রোড ম্যাপ কি আপনার কাছে ক্লিয়ার মনে হয় প্রফেসর ইউনূস সাহেবের? না, ক্লিয়ার না। এখন পর্যন্ত সংস্কারের যে ইয়েগুলো দেওয়া হইছে, মানে সুপারিশগুলো দেওয়া হচ্ছে, উনি তো সব পলিটিক্যাল টিমদেরকে ডাকছে। মানে জনগণের প্রতিনিধিত্ব চায় নাই। মানে উনিও অ্যাজিউম করে নিচ্ছে যে এই পলিটিক্যাল টিমগুলাই হচ্ছে আমাদের প্রতিনিধি। আমি আমার একটা ফেসবুকে জরিপ করলাম। 98% লোক বলতেছে এই মুহূর্তে নির্বাচনের দরকার নেই। বাট উনি তো শুনতেছেন নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া আমি অস্থির হয়ে গেছি। ঠিক আছে। স্যার, একটা ভালো কোয়েশ্চেন আসে, সেফ এক্সিটের জন্য ছাত্রদের যে দল বা ছাত্ররা যারা আছে তারা বিএনপির সাথে অ্যালাইন করবে নাকি অন্য কোনো দলের সাথে? এইটা স্বার্থ আগে অ্যাসেস করতে হবে। কার সাথে গেলে পরে তাদের সেফটি আর সিকিউরিটি ভালো। আমরা একটা জিনিস প্রায়ই ভুলে যাচ্ছি। সেটা হচ্ছে যে বাংলাদেশের এখন যে ছাত্র যারা আছে, তারা কি সবাই পলিটিক্সই করবে? না। চাকরি করবে না? অবশ্যই। ব্যবসা করবে না? হ্যাঁ। সংসার চালাবে না? বিয়ে-শাদী করবে না? হুম। বাইরে স্কলারশিপ নিয়ে পড়তে যাবে না? স্যার, এর পরের কোয়েশ্চেনটায় যাব। সেফ এক্সিটের জন্য ছাত্রদের বিএনপির সাথে অ্যালাইন করা উচিত হবে নাকি অন্য কোনো দলের সাথে? এখানে যেটা বোঝার ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের যে ছাত্ররা আছে, তারা অস্তিত্বের তাগিদে এই মুহূর্তে রাজনীতিতে নাম লেখাচ্ছে। জি। কিন্তু তাদের তো ফিউচার আছে। তাদের পড়াশোনা শেষ করতে হবে। তাদের মানে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যাওয়া লাগবে। অ্যাম নিজ সেক্টরে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস ক্রিয়েট করা লাগবে। সংসার করতে হবে। সুতরাং এক্ষেত্রে আমার ধারণা যে বড় যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের ভিতরে তারা আগে দেখবে যে তাদের ফিউচারের সাথে অ্যালাইন করতেছে এবং তাদের স্বার্থ সর্বোচ্চ রক্ষিত হচ্ছে কাদের হাতে, তাদের সাথে তারা গাঁটছড়া বাঁধবে। আচ্ছা। স্যার, এর পরের কোয়েশ্চেনে যাব। নির্বাচনে ছাত্রদের যে দল আসতেছে, যদি আসে তাহলে তারা কেমন করবে বলে আপনি মনে করেন এই নির্বাচনে এই নির্বাচনে? এখন পর্যন্ত তো আসলে মানে বুঝতে পারছি না প্রার্থী কারা হবে। ওকে। যদি সব ছাত্র হয় তাহলে তো মানে বাংলাদেশের তো একটা মাত্র জেলা না, ৬৪ টা জেলা। সো ওদের তো মেইন মানে ফুটপ্রিন্ট এবং সিগনেচার যেটাই বলি সেটা তো ঢাকা কেন্দ্রিক। সো বাকি ৬৩ টা জেলায় আসলে কতটুকু বিস্তৃত হবে আর এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে কতটুকু পরিচিতি পাবে। আর তৃতীয়ত হচ্ছে যে বাংলাদেশের যারা মুরুব্বি ভোটার আছে তারাও কতটুকু আস্থা রাখতে পারবে তার উপরে ডিপেন্ড করবে রেজাল্ট। বুঝতে পেরেছি স্যার। স্যার, নিউ জেনারেশন দেশ ছেড়ে চলে যাচ্ছে। আমরা মেধা হারাচ্ছি। মেধাবীদের রাজনীতিতে আনতে রাষ্ট্র কি করতে পারে? মানে বর্তমান এই সরকারকে বোঝানো হইছে আরকি। আমার মনে হয় যে এখনকার যে নতুন ট্রেন্ড আসছে, এখন না আ সবাই মোটামুটি রাজনীতি সচেতন। এখন আপনি রাজনীতি করবেন কিনা এইটা ব্যক্তিগত সিদ্ধান্ত। কারণ এটাতে আপনার প্রথমত হচ্ছে যে আপনার যে চলমান উপার্জন সক্ষমতা আছে ওইটাকে স্যাক্রিফাইস করে আপনি ফুল টাইম রাজনীতিতে জয়েন করতে পারবেন কিনা। ২ নম্বর হচ্ছে যে আপনার যে ফ্যামিলি আছে তারা কি এই মুহূর্তে আপনাকে রাজনীতিতে পুরোপুরি স্যাক্রিফাইস করতে রাজি আছে কিনা। ৩ নাম্বার যেটা খুব ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে যে ওভারঅল রাজনীতির যে পরিবেশ এবং চিত্র এইটা কি একজন মেধাবীর জন্য অনুকূল কিনা।
কারণ রাজনীতি মানে যদি এই হয় যে আপনাকে প্রতিপক্ষের হাতে চড়, থাপ্পড়, কিল, ঘুষি এমনকি সশস্ত্রভাবে আক্রান্ত হইতে হয়। রাজনীতির মানে যদি এই হয় যে আপনার ব্যক্তি জীবনকে আপনার প্রতিপক্ষ কোনো ধরনের শ্রদ্ধা প্রদর্শন না করেই বারবার আক্রমণ করে। হুম। রাজনীতির মানে যদি এই হয় যে আপনাকে একদল দুর্বৃত্তের সাথে হাত মিলিয়ে তারপরে টিকে থাকতে হয়, তাহলে সম্ভবত মেধাবী যারা আছে তারা নিজের মেধা এবং সক্ষমতার উপরেই বেশি আস্থা রাখতে চাইবে। কারণ দিন শেষে মেধাবী যারা হুম। তারা একটা জিনিস জানে যে পরকাল বলতে একটা জিনিস আছে। রাইট। স্যার এরপরের কোশ্চেনটা আসবো, নতুন দলগুলোর আবির্ভাবে কি আসলে জনগণের আস্থার সংকট প্রতিফলিত হচ্ছে? না, এটা এক্সপেকটেশন বাড়তেছে। ধরুন এইটা আমাদের এই আইডিয়া থেকে বেরিয়ে আসতে হবে। আগে আমাদেরকে শেখানো হয়েছিল পৃথিবীতে একটি দেশ আছে যেই দেশে শুধুমাত্র ওই একটি দেশে পেঁয়াজ উৎপন্ন হয়। ওখান থেকেই আমাদের পেঁয়াজ কিনে খাইতে হয়। এবং এই পেঁয়াজ ওই দেশ ছাড়া আর কোনো দেশে হয় না। এটাকে বলে ডিপেন্ডেন্সি। সাইকোলজিক্যালি আপনাকে মানে মানতে বাধ্য করা যে ওটা হচ্ছে স্বামীর দেশ, আপনি হচ্ছেন স্ত্রীর দেশ। বাট এখন দেখেন আপনি পেঁয়াজ পৃথিবীর অন্যান্য অনেক দেশে উৎপন্ন হচ্ছে। এবং আমরা ওখান থেকে আনতেও পারতেছি। এবং সামনে রোজা আসতেছে, আমরা মোটামুটি জানি পেঁয়াজ ছাড়া থাকবো না আমরা। পেঁয়াজ খেয়েই একাই থাকে। সুতরাং এই ডাইভার্সিটি দরকার আছে, পলিটিক্যাল পার্টিরও দরকার আছে। বরং আ প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ঠিক আছে? বারবার চোর ছেচরের এমপি বানাবেন কেন? এরা রাইট। এদের জেলে, তারপর রিকশাওয়ালা ভাইদের ভেতরে একজন, তারাও হুম। তো একটা বিশাল অংশ। তাদেরও তো প্রতিনিধিত্ব দরকার আছে। স্যার এই প্রশ্নের উত্তরটা, এখন যে প্রশ্নটা আসছে এই প্রশ্নের উত্তরটা আপনি অলরেডি পডকাস্টের আলোচনায় দিয়েছেন। তারপরেও একটু কোয়েশ্চেন করি, আপনি শর্টে একটু বলে দেন। সেনাপ্রধান এর যে বক্তব্যটি রিসেন্টলি ভাইরাল হয়েছে অথবা যেভাবে রাজনৈতিক নেতা তথা দেশের মানুষকে এক প্রকার ধমকের সুরে উপস্থাপন করেছে, তিনি এইভাবে দায়িত্বশীল জায়গা থেকে এরকম বক্তব্য দিতে পারেন কিনা? আমি আজকে পডকাস্টে যেটা বলতেছি এটার দায়-দায়িত্ব আমার। হ্যাঁ। উনি উনার পদে থাকা অবস্থায় যেটা বলছেন এটার দায়-দায়িত্ব উনার। হুম। এবং এটা আমাদের মনে রাখতে হবে যে সেনাপ্রধানের যে পদ আছে এটা আজীবনের পদ না। এটা হ্যাঁ। একটা নির্দিষ্ট 10 ইয়ার্স এর সময়। উনাকেও এটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে এবং কথা বলার সময় বিচক্ষণ এবং কি বলছেন এটার দায়-দায়িত্ব নিতে হবে। সর্বোপরি অনেক সময় বলার সময় হিট অফ দ্য মোমেন্ট এ স্লিপ অফ দ্য টাং হয়ে যায়। হয়ে যায়। হুম। সুতরাং আমার যখন স্লিপ অফ দ্য টাং হয় এটা সংশোধন করার সুযোগ পাই না আমি। কিন্তু উনার সংশোধন করার জন্য আইএসপিআর নামে একটা বিশাল সংস্থা আছে যাদেরকে বেতন ভাতা দিয়ে রাখা হইছে। তো উনি ওটাতে কারেক্ট করবেন। করেন না কেন? ওকে। আচ্ছা। আচ্ছা, দেশের ৫৭ জনেরও বেশি সূর্য সন্তানকে নির্মমভাবে হত্যা করা হলো। সেদিন সেনাবাহিনী কি করেছিল? কোন অদৃশ্য রশিতে তাদের হাত বাঁধা ছিল? ওইটাই তো এই কমিশন বের করে আনতেছে। অদৃশ্য কই? রশি তো এখন স্পষ্ট। বুঝেন নাই? রশি তো দিল্লিতে বসা। আচ্ছা। স্যার আদর্শিকভাবে আমাদের রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে এবং নতুন কি ডায়নামিক যুক্ত হতে পারে বলে আপনি মনে করেন? বাংলাদেশের জনগণের ভেতরে এক্সপেকটেশন আসছে যে পলিটিক্সে তারা আর এখন আমার ভাই তোমার ভাই টাইপের লোকজন চাচ্ছে না। তারা চাচ্ছে যে সুনির্দিষ্ট কিছু নেতৃত্বের গুণাবলী সম্পন্ন, যোগ্য, শিক্ষিত এবং কমিউনিকেশন স্কিল সম্পন্ন লোকজনদেরকে তারা আশা করছে। তো ওভারঅল সিনারিওতে এই একটা চেঞ্জ আসতে শুরু করছে। বুঝতে পেরেছি স্যার। স্যার বাংলাদেশে যারা র এর এজেন্ট হিসেবে কাজ করে তারা কেন করে? মানে বাংলাদেশী যারা র এর এজেন্ট হিসেবে কাজ করে তারা কেন করে? তাদের লাভটা আসলে কি? ওরে বাবা! এটা তো মানে ফায়ার রাউন্ডের কোয়েশ্চেন না। এটা বড় কোয়েশ্চেন। কারণ এটা বেশ কয়েকটা কারণ আছে। নাম্বার 1 কারণ হচ্ছে সবাই যে রয়ার এজেন্ট টাকার লোভে যায় তা না। অনেককে কিন্তু হানি ট্র্যাপে ফেলে করা হয়। বিপদে পড়ে যায়। ব্ল্যাকমেইল করা হয়। মনে করেন যে আপনার একটা ফার্স্ট একটা মেয়েকে দিয়ে আপনার একটা ভিডিও করল। ভিডিও করার পরে সেই ভিডিও দিয়ে আপনাকে ব্ল্যাকমেইলিং শুরু হইলো। আপনি এখন না চেয়ে এইটা করতেছেন। উদাহরণস্বরূপ রিসেন্টলি দেখবেন যে ইন্ডিয়ান নৌবাহিনীর ২ জন কর্মকর্তা চাকরি হারাইছেন। কারণ পাকিস্তানের একজন এজেন্ট তাদের মাধ্যমে ইন্ডিয়ান নৌ বেজের সবচেয়ে বড় যে নেভাল বেজ আছে এটার তথ্য নিয়ে গেছে। আরে! তো বাংলাদেশের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতেছে যে প্রথমত হচ্ছে আমাদের কিছু সস্তা লোকজন আছে, তাদেরকে কিনে ফেলা যায়। আপনি দেখেন না আমাদের মন্ত্রী, মিনিস্টার, এমপি যারা হয়, হুম। তাদের জন্য কি কোনো ট্রেনিং আছে যে কিভাবে হানি ট্র্যাপের বাইরে থাকতে হয়? না। এটা দেওয়া উচিত তো থিওরিটিক্যালি। কারণ এরা তো একেবারে প্রান্তিক এলাকা থেকে উঠে আসে। তাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং খুব কম। ২ নাম্বার সমস্যা যেটা সেটা হচ্ছে এই যে পরিকল্পিত হানি ট্র্যাপ। যেটা হচ্ছে যে আপনি ইচ্ছুক না কিন্তু আপনাকে ব্ল্যাকমেইলিং করে ওটাতে ফেলা হলো। আর তৃতীয়ত যে সমস্যা সেটা হচ্ছে যে অনেক সময় মানে আপনি স্বেচ্ছায় মানে তরমুজ এসে ছুরির নিচে পড়ে। কাটো আমাকে। হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। স্যার রাজনীতি আমাদের আসলে কোন পথে যাওয়া উচিত? ইসলামিক রাজনীতি নাকি সেকুলার রাজনীতি? রাজনীতি ডিপেন্ড করবে হচ্ছে যে আমার মানুষ হিসেবে কেমন।
আমি যদি ইসলামী মনস্ক হই, আপনি যদি ইসলামী মনস্ক হন, আমরা সবাই যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যদি ইসলামের মূল্যবোধ ধারণ করি, আমরা রোজার সময় যদি দাম কমায় ফেলতে পারি, আমরা ঈদের আগে যদি সদকা বাড়ায় ফেলতে পারি, আমাদের চুরি ছিনতাই যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে যদি আমরা সত্যি অর্থে মনে করি যে কেউ যদি চুরি করে তার হাতটা রাস্তায় কাটা উচিত, কেউ যদি ধর্ষণ করে তার প্রকাশ্যে শাস্তি হওয়া উচিত, তো সরকার ওরকমই হবে, রাজনীতি ওরকমই হবে। আচ্ছা। স্যার এরপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কি উচিত নয় পিলখানা হত্যাকাণ্ডের বিচার চাওয়া? বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই চাচ্ছে। আচ্ছা। এখন সেনাবাহিনী বলতে আপনি কি শুধু সেনাপ্রধানকে বোঝান না কোনো এই সুনির্দিষ্ট জেনারেলকে বোঝান তা না। সেনাবাহিনী বলতে তো বোঝা যাচ্ছে সৈনিক, অফিসার সবাই মিলে। এটা সম্মিলিতভাবে সবার জন্য তো এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা আমাদের সামরিক মূল্যবোধ এবং ইতিহাসে আর নাই। সুতরাং এটার বিচার প্রত্যেকেই চায়। আচ্ছা। স্যার নতুন রাজনৈতিক দল বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর ১৯৭১ এর মুক্তিযুদ্ধ নিয়ে তাদের ভাবনা কি? অফকোর্স তারা তো বাংলাদেশ তো ৭১ এর মুক্তিযুদ্ধের মাধ্যমেই জন্ম নিচ্ছে। সুতরাং মুক্তিযুদ্ধকে অগ্রাহ্য করার তো কোনো প্রচেষ্টা ওদের ভেতরে আমি দেখি নাই। বাট যেটা হইছে যে ১৯৭১ সালে যারা আসলে কিছু করে নাই, আম যারা আম সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, যারা অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে যায় নাই, কিন্তু মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে ঘোরাফেরা করছে, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করার চেষ্টা করছে। তাদের ব্যাপারে তাদের আপত্তি আমি দেখতে পাই। একই রকমভাবে আজকে যদি আপনি ধরেন যে ৫ই আগস্ট ছিল আরেকটা মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ 2, তাইলে এখন যদি আপনি নতুন করে মুক্তিযুদ্ধের তালিকা করতে নেন, তাহলে আপনি অনেক রাজাকার দেখবেন যে নতুন করে নাম ঢুকাইছে। ওই একই ঘটনা ঘটছে আগের রাইট, থেকেও। রাইট। স্যার এখনকার পরিস্থিতিতে আমাদের দেশে আগে নির্বাচন হওয়া জরুরি নাকি সংস্কার? আমার মনে হয় সংস্কারটা একটু কিছুটা হইলেও আগে হওয়া দরকার। কারণ নির্বাচন তো আমরা সিরিজ অফ নির্বাচন দেখছি। এর আগে ১২ টা নির্বাচন দেখছি। নির্বাচনের মাধ্যমে তো আসলে কোনো সলিউশন হয় নাই এর আগে। তা আমি কেন অযথায় বিলিভ করব? ১২ বার আমি দেখছি যে কাজ হয় না। কাজ হয় নাই। এইবারই ১ম আমরা দেখলাম যে একটু সংস্কারের একটা চান্স আসছে। তো মানে আমি বলব না যে একটা সংস্কার একটা স্লো প্রক্রিয়া। সো এটার টাইম লাগে। যেইটা খুব ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে যেই স্টাইলে ডক্টর ইউনূস আগাচ্ছে সেটা হচ্ছে সংস্কারের রোড ম্যাপ গুলা ক্রিয়েট করা। শুরু করে দেওয়া। শুরু করা মানে হচ্ছে আগে ক্রিয়েট করা যে হুম। আপনি ঠিক আছে এই রাস্তাটা আপনি এদিক দিয়ে যাবে, এভাবে যাবে, এই কয়টা ব্রিজ হবে, এই কয়টা কালভার্ট হবে, এই রেলিং হবে। আপনি এগ্রিড, আপনি এগ্রিড, আমরা এগ্রিড। জি। এখন যেই সরকার বানান আপনি এইটা করবেন। এইটা বাইরের দেশে হয়। বাইরের দেশে হয় কি যে ন্যাশনাল স্ট্র্যাটেজি থাকে একটা। যেটা যেই গভর্নমেন্টই আসুক এই স্ট্র্যাটেজি থেকে হাত দেয় না। যেমন রাস্তা কি হবে, কয়টা পর্যটনের স্পট হবে। এটা কি এক গভর্নমেন্ট আসলে পরে একই রকম হওয়ার কথা? তা তো হওয়ার কথা না। তো এই যে মানে কিছু আমরা এই আমাদের রাজনৈতিক পরিসরে এটা আইডেন্টিফাই করতে ভুল করি। কিছু আছে পলিটিক্যাল মানে রিকোয়ারমেন্ট, কিছু আছে ন্যাশনাল রিকোয়ারমেন্ট। ন্যাশনাল রিকোয়ারমেন্ট এর রোড ম্যাপটা বারবার ডিস্টার্ব হওয়ার কথা না। এইটা যদি এগ্রি করে আর সবাই যদি পরবর্তীতে যেই আসুক, সে যদি এইটুকু নিশ্চিত করতে পারে যে না ওইখানে যে রোড ম্যাপটা ছিল এটা আমরা বাস্তবায়ন করব, তাহলে আমার মনে হয় সমস্যা নাই। স্যার এই প্রশ্নগুলোই ছিল মোটামুটি সবার। তো দর্শক আজকে এই পর্যন্তই। এরপরে দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।